কিছুকে নিয়ে তারা যুক্ত করে নতুন কিছু তৈরি করছেন। তো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হচ্ছে আমরা নর্মালি এটাকে প্রকৌশল বলে থাকি। প্রকৌশল ব্যাপারটাই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জিনিসকে একসাথে যুক্ত করে নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু ডিসকভার করা। তো এই জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামটা কিন্তু আসলে ওই ইঞ্জিনিয়ারিং এর উপরে বেস করে করেছে। কোন অর্থে করেছে? যে এখানে জিনের মডিফিকেশন হবে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা যেমন ইট, বালু, কাঠ, সিমেন্ট, পাথরকে দেখে একসাথে যুক্ত করে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ঠিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন রকমের জিনকে মডিফাই করে নতুন কোনো জিন তৈরি করা হয়, অথবা পুরনো কোনো জিনেরই কোনো অংশ কেটে বাদ দিয়ে সেখানে নতুন কিছু যুক্ত করে তার রূপটাকে বদলে দেওয়া হয়। তার মানে হচ্ছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে আমরা এটাই বুঝতে পারলাম, যেটা হাসিব বলেছিল, যে আমরা একের অধিক বিভিন্ন রকমের জিনকে একসাথে যুক্ত করব, অথবা এমনও হতে পারে যে সেম জিনটাতেই আমরা বিভিন্ন পার্টে চেঞ্জ করছি। একটা জিন তো একটা বড় সিকোয়েন্স ক্যারি করে, তাই না? নাইট্রোজেনাস অনেক বেস আছে, যেমন 4টা বেস অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এন্ড সাইটোসিন নিয়ে আমাদের কিন্তু মেইনলি কি তৈরি হয়, ডিএনএটা তৈরি হয়, তাই না? তো এই ডিএনএ যখন তৈরি হয় তার তো একটা লং সিকোয়েন্স থাকে। তো এই সিকোয়েন্সে বিভিন্ন জায়গাতেও এমন হতে পারে যে সেই জায়গাগুলোতেই শুধুমাত্র চেঞ্জ করছি, নতুন কোনো জিন যুক্ত করছি না। যদি সেটাকে চেঞ্জ করে ফেলা হয়, সেটাও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। মানে সবসময় যে শুধু নতুন কোনো জিনই এর সাথে যুক্ত করবে এরকম না ব্যাপারটা। এরকমও হতে পারে যে সেম জিনের মধ্যেও সিকোয়েন্সটাকে ডিলিট করে বা নতুন কোনো সিকোয়েন্স ইনসার্ট করে সেটা কিন্তু রূপ বদলে দেওয়া যেতে পারে। ম্যাডাম এটা তো ওয়ান কাইন্ড অফ মডিফাই আর কি, মানে পুরাতন জিনিসকে হ্যাঁ, মডিফাই ওয়ান করে। কাইন্ড অফ মডিফাই, এক্স্যাক্টলি। মডিফাই করা, যে কোনো কিছুকে মডিফাই করা, ধরো যেখানে যেমন ছিল সেরকম না করে একটু ডিফারেন্ট কিছু করা। কারণ ফলাফলটা কি পাওয়ার আশায়, যে ওখান থেকে বেটার কিছু পাবো, তাই না? ভালো জি কিছু ম্যাডাম। পাওয়ার আশায়। এটাই হচ্ছে মানে মডিফিকেশন। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমরা সাবজেক্ট হিসেবেও যেমন ট্রিট করতে পারি, আবার সেটাকে কিন্তু একটা কি বলবো, প্রসেস হিসেবে বা মেকানিজম হিসেবেও কিন্তু আমরা সেটাকে ট্রিট করতে পারি। সো বিষয়টা হচ্ছে যে আমরা তাহলে এখানে পুরোপুরি আসলে জিনটাকে মডিফাই করব, করে নতুন কিছু তৈরি করব। আমরা এখন যদি ভাষায় একটু সুন্দর করে বলতে চাই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি যদি বলি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের একটা অ্যাডভান্স ব্রাঞ্চ। ঠিক আছে, অ্যাডভান্স একটা শাখা, যেখানে সাধারণত বিভিন্ন জিনের ডেফিনিশন, ফাংশন, তারপরে তার ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ, তাদের মডিফিকেশন সিস্টেম, বিভিন্ন রকমের মেকানিজমস এবং তাদের অ্যাপ্লিকেশনস, এই সবগুলো নিয়েই আলোচনা করা হয়। সেটাকে আসলে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সেই সাবজেক্টটাকে বলা হয়ে থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে এইটুকু তো তোমরা বুঝলে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হলে আমাদের প্রয়োজন হবে জিনের, তাই না? জিন কি বলতো, কে আমাকে অ্যান্সার দিতে পারবে যে জিন কি? ম্যাম, সহজ বাংলায় বলতে গেলে বংশগতি ধারার বাহক আর কি। ওকে, ভেরি গুড। তার মানে জিন হচ্ছে আমাদের বংশগতির ধারার, বংশগতির ধারক ও বাহক বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে আমরা আমাদের বংশ পরম্পরায় কি কি বৈশিষ্ট্য অর্জন করব, যেমন আমাদের চোখের রংটা যে কেমন হবে, চুলের কালার কেমন হবে, অথবা আমাদের হাইট কেমন হবে, আমার গায়ের রং কেমন হবে, এভরিথিং কিন্তু আসলে ডিপেন্ড করে আমার জেনেটিক্স এর উপরে। আই মিন, শুধু যে আমার বাবা বা মার কাছ থেকে আমি সেই জিনটা পাবো এরকম নয়, আমার বংশের যে কোনো ব্যক্তির কাছ থেকে আমি পেতে পারি। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সাথে, আই মিন যাদের সেম ধরো ফ্যামিলিতে ব্লাড কানেক্টেড যারা, তাদের কিন্তু আসলে কিছু না, মানে কিছুটা কিছু মিল তাদের মধ্যে থেকেই যায়। তার কারণ হচ্ছে জিনটা আসলে একটা ফাইলোজেনেটিক ট্রি এর মতো, যেটা আসলে শাখা প্রশাখা বিস্তার করে এক অ্যানসেস্টর থেকে অনেক দূরের অ্যানসেস্টরে যেতে পারে। তো ব্যাপারটা কিন্তু এরকমই যে তুমি তোমার দাদির কোনো একটা বৈশিষ্ট্য বা দাদার কোনো একটা বৈশিষ্ট্য পেতে পারো, বাবা মায়ের বৈশিষ্ট্য সম্পূর্ণটা নাও পেতে পারো। অনেকে কিন্তু দেখে এরকম হয়, বলে না তুই দেখতে ফুপুর মতো হয়েছিস, তুই দেখতে মামার মতো হয়েছিস। এটা কেন বলে? তার কারণ হচ্ছে তার ওই জিনটা দেখতে কেমন হবে, সেই জিনটা সে তার মামার, যে ভেতরে সুপ্ত জিনটা ওটা কিন্তু মায়ের মধ্যেও রয়েছে। সাধারণত যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ভেতরে অনেকগুলো জিন থাকে যেগুলো ডরম্যান্ট কন্ডিশনে থাকে, হয়তো তার জীবদ্দশায় সেগুলো এক্সপ্রেসড হয় না,
কিন্তু তার পরবর্তী জেনারেশন যখন আসে, সেই জিনটা তার মধ্যে গিয়ে তখন ডমিনেটিভ হয়ে যায়, এবং তখন সে সেটাকে এক্সপ্রেস করে বলেই সেই বৈশিষ্ট্যটাকে আমরা সামনাসামনি দেখতে পাই। ওকে, তাহলে এই জিনটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে আমাদের লাইফের, একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কিন্তু তার জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এমনকি আমাদের রাগ, ক্ষোভ, অভিমান, এগুলোর সাথেও কিন্তু অনেক ধরনের জিনগত বৈশিষ্ট্য যুক্ত রয়েছে। ফ্যামিলিতে যদি কোনো অ্যারোগেন্ট পার্সন থাকে, তাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু অ্যারোগেন্ট হয়েও জন্মাতে পারে, কারণ সে জন্মগত ভাবে ওই বৈশিষ্ট্যটা অর্জন করেছে। তার মানে এই না যে সেই বৈশিষ্ট্যটা অর্জন করেছে বলে চেঞ্জ করতে পারবে না, যদিও তার জেনেটিক্যাল, বাট তবু যদি সে চেষ্টা করে এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, তাহলে সে অবশ্যই সেটা পারবে। কারণ আমাদের মনের শক্তি দিয়েও আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। তো যাই হোক, তো জিনটা তাহলে এটাই বললাম, আমরা বংশগতির ধারক ও বাহক। সহজ কথায় বলবো যে হচ্ছে জিন আমাদের আসলে একটা পুরো হিউম্যান বিইং গঠন করতে যে বেসিক ইউনিটটা দরকার, সেটাই হচ্ছে আসলে আমাদের ডিএনএ অথবা জিন। আচ্ছা, এখন বলো, ডিএনএ, ডিএনএ নামটা শুনেছো না? জি জি ম্যাম। ম্যাডাম। ডিএনএ কি বলো তো? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা তো আসলে এটা জাস্ট ফুল মিনিং বললে, পুরোটা বললে, বাট ডিএনএ আর জিন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? কি মনে ম্যাডাম হয়? ডিএনএ পার্থক্যটা। হচ্ছে জিন ক্যারি করে, ডিএনএ থাকে হচ্ছে ক্রোমোজোমের লোকাসে, আর ডিএনএ এর মাত্র ডিএনএ হচ্ছে জিন ক্যারি করে। ওকে, ভেরি গুড। তার মানে অনেকগুলো জিন মিলে একটা ডিএনএ গঠিত হয়, তাই তো? মানে, জি ম্যাডাম। জি ম্যাম। তার মানে দেখো, জিন আর ডিএনএ আসলে মেইনলি একই জিনিস। একই জিনিস। একই জিনিস, শুধু একটা হচ্ছে বেসিক ইউনিট। মানে ধরো, তুমি একটা মানুষ, তুমি তো একা পুরোটাই একটা মানুষ। তোমার হাত হাত যদি কেটে বাদ দেওয়া হয়, ওটা কি অন্য কারো হাত হবে? হবে না, তোমারই হাত হবে, তাই না? জি ম্যাম। ওরকম ভাবে ডিএনএটা কিন্তু আসলে মেইনলি অনেকগুলো জিন দ্বারা গঠিত হয়। সে কারণে এটা আসলে বেসিক ইউনিট বলা হয়, হেরিডিটির বেসিক ইউনিট হচ্ছে আমাদের জিন বলা হয়ে থাকে। তো এই যে আমাদের ডিএনএ বা জিন, এই ডিএনএ বা জিনেরই আসলে মেইনলি আমরা ইঞ্জিনিয়ারিং করব। সেটা আমাদের মানুষের এবং পশু পাখির প্রয়োজন নেই। পৃথিবীতে যত ধরনের বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কাজ করা হবে, সবসময় মাথায় রাখবে যে সেটা আসলে হিউম্যান বিইং অথবা অ্যানিমালস এর ওয়েলফেয়ারের জন্যই করা হয়ে থাকে। যেমন তোমাদের একটা সুন্দর এক্সাম্পল দেই, বর্তমান প্রেক্ষাপট, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। যদিও একদম যেটা পারফেক্ট বা যেটাকে বলছে যে একদম ফিক্সড একটা ভ্যাকসিন, ওটা এখনো আসেনি, ইটস অন ট্রায়াল। বাট স্টিল আমরা কি বলতে পারি যে আমরা কিছুটা তো মানে সেখান থেকে নিরসন পেয়েছি, তাই না? কারণ এই ভ্যাকসিনটা দেওয়ার ফলে এমন হচ্ছে যে মানুষকে অ্যাটলিস্ট আইসিইউ পর্যন্ত যেতে হচ্ছে না। মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তার যে ডেথ রেটটা, সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এই ভ্যাকসিনটা যে আবিষ্কার করা হয়েছে, এটাও কিন্তু মেইনলি কি মানুষের ভালোর জন্যই, তাই না? মানুষ যাতে এই ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পায়, সে কারণে সেই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। এই যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে, এখানে কিন্তু আসলে মেইনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বা বায়োটেকনোলজি বলা হয় এটাকে, সেটা করা হয়েছে। মানে এই ভ্যাকসিনটা তৈরি করার সময় কিন্তু করোনা ভাইরাসটাকে ইউজ করা হয়েছে। তোমরা অনেকেই বিভিন্ন ল্যাবরেটরিতে কাজ করো, তো তোমাদের এই ব্যাপারে ভালো আইডিয়া থাকবে। এবং তোমরা অলরেডি করোনা নিয়ে অনেক কাজ করছো অনেকজন, এবং বিভিন্ন জায়গাতে হয়তো এখনো তোমরা বিভিন্ন রকমের পিসিআর রান করাচ্ছো বা স্যাম্পল কালেকশন তো করছোই। এরকম অনেক ধরনের কাজে কিন্তু তোমরা অলরেডি যুক্ত আছো। তো এই জন্য বলছি যে তোমরা নিজেরাও এখন সেটার আসলে একটা অংশ হয়ে গেছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, যেটা তোমরা জানো না, না জেনেই যুক্ত হয়েছো। তো এই ভ্যাকসিনটা তৈরি করার সময় কিন্তু আসলে মেইনলি যে করোনা ভাইরাসটা আছে, যে এটা তো একটা আরএনএ ভাইরাস, তো এইটার কিন্তু এই আরএনএ ভাইরাসের যে জিনোম পার্টটা রয়েছে, সেটাকেই কিন্তু আসলে ইউজ করে বা ইউটিলাইজ করে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে মডিফাইড ভার্সনে। হ্যাঁ, তো এই ভ্যাকসিনেশনটাও কিন্তু আসলে এক প্রকার, কি বলবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এটা অবশ্যই আমরা, যদিও কমার্শিয়াল লেভেলেই সবাই প্রস্তুত করছে এবং এখান থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের লাভ করছে, বাট তারপরেও সেটা কিন্তু আসলে মানুষের উপকারের জন্যই করা হয়েছে। যদি বিষয়টা এরকম হতো যে ভাইরাসটা, ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে সব মানুষকে মেরে ফেলার জন্য, সেটা আসলে কখনোই আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতাম না। মানে যেটা মানব স্বার্থে ব্যবহৃত হবে না, সেটাকে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হবে না। তো
এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এই যে বলছি বলছি ডিএনএ বা জিন, এটাকে এটাকে আসলে কি জানো, এই বিষয়টাকে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিও বলতে পারি। কি বললাম? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে কি? রিকম্বিনেন্ট মানে কি বলতো? রিকম্বাইন করা, তার মানে আমরা যে যে বলেছিলাম দুটো ডিফারেন্ট জিনকে একসাথে যুক্ত করে নতুন কিছু করব। সংস্কার না ম্যাম? হ্যাঁ, সংস্কার বা হাইব্রিড বলি যেটাকে আমরা অনেক সময়, যে সংমিশ্রণ আর কি। হ্যাঁ, সংমিশ্রণ করা, ঠিক আছে, জি ম্যাম। সংমিশ্রণ করা। তো সেই ক্ষেত্রে বলছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটাও হচ্ছে একটা পদ্ধতি বা একটা প্রসেস, যেটার মাধ্যমে দুটো ডিফারেন্ট টাইপস অফ জিনসকে বা ডিএনএ কে একসাথে যুক্ত করে নতুন কোনো জিন তৈরি করা হয় মানুষ এবং অ্যানিমেলের কি উপকারের জন্য। তখন সেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলি। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিরই একটা অংশ। এখন আজকে আমরা যে টপিকসটা পড়বো, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডিএনএ ক্লোনিং। ঠিক আছে, ডিএনএ ক্লোনিং। আচ্ছা, তোমরা কখনো ক্লোনিং শুনেছো? ক্লোনিং নামটার সাথে পরিচিত? জি ম্যাম। জি ম্যাম। ক্লোনিং এ কি করে বলো তো? ম্যাম একটার থেকে হুবহু আরেকটার মতো কপি তৈরি করে। হ্যাঁ, একটা থেকে আরেকটা হুবহু কপি তৈরি করে। এটা শুনে খুবই ভালো লাগলো যে এই ব্যাপারে তোমাদের আইডিয়া আছে। ক্লোনিং আর ফটোকপি এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি ম্যাম। কি ম্যাম পার্থক্য বলো? ফটোকপিতে তো সব ফটোর মাধ্যমে বা ফটো রেডিয়েশন আসবে, ক্লোনিং এর জেনেটিক ম্যাটেরিয়াল সহ আসবে, ইভেন জেনেটিক ধারক বাহক সবই একদম অপরূপ থাকবে। ম্যাডাম আচ্ছা ফটোকপিতে অথেন্টিকেশন থাকে না, কিন্তু ক্লোনিং এ অথেন্টিকেশন থাকে না। অথেন্টিকেশন। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে জাস্ট ফটোকপি বলতে চাইনি, আমি বলতে চেয়েছি যে কোনো কিছু কপি অথবা যে কি বলে ক্লোনিং, একই কথা, তোমরা বুঝতে পেরেছো। তো আসলে এক জিনিস না, এটা সত্যি কথা। তার কারণ হচ্ছে, হ্যালো, যে কথা বলছো কথা কেটে এরকম। যাচ্ছে। নাজমুল, কথা কেটে যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, জি আপনার কথা ম্যাম, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ও নাজমুলও ঠিক সবাই তোমরা বুঝতেই পেরেছো যে আসলে ক্লোনিং এবং কপির মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? ধরো, তোমরা যখন পরীক্ষার খাতায় কিছু লেখো, এখন না হয় অফলাইনে হচ্ছে, যে অফলাইনে বা অনলাইনে যেটাতেই হোক, ধরো তোমরা যখন কোনো কিছু কারো কপি করো, অনেক সময় পরীক্ষার সময় আমি দেখেছি অনেক স্টুডেন্টরাই তার ফ্রেন্ডদের খাতাতে কপি করে লেখে। আবার অনেকে হচ্ছে শিট লিখে নিয়ে আসে, যেটাকে আমরা নকল বলি, এটাও অনেকে করছে। এখন এটাও কিন্তু কপি করা। তো তুমি একই জিনিসই কপি করছো, কিন্তু সেটাকে আমরা ক্লোনিং বলছি না, কারণ সেটা হুবহু একরকম নয়। কেন নয়? ধরো তোমার একটা বন্ধু একটা লেকচার তৈরি করেছে, এবং সে তোমার কাছ থেকে লেকচারটা চাইলো, তুমি বললে যে দোস্ত আমার কাছে তো আর কোনো কপি নেই, তুই এটা একটা লিখে নে, লিখে নিয়ে এটা একটা কপি করে নে। তো ও যদি ধরো তোমার সব ইনফরমেশনই হাতে লিখলো, লিখে নিল, এবং ইনফরমেশনে কোনো ভুল নাই, কোথাও কোনো সেম নাই, বাট তারপরেও কিন্তু দুটো দেখতে ডিফারেন্ট লাগবে। কেন? কারণ তোমাদের দুজনের হাতের লেখা তো আর সেম হবে না। হাতের লেখা তো কিছু হলেও ডিফারেন্স থাকবে। তোমাদের লেখার স্টাইল বলি, গ্যাপ দেওয়ার সিস্টেম, বা কে কোন পেজ কত পেজে কয়টা লাইন লেখো, এসব কিছু মিলিয়ে কিন্তু তোমার কপিটা আর তোমার ফ্রেন্ডের সাথে কিন্তু আর মিলবে না, তাই না? তার মানে হুবহু দেখতে একরকম হবে না। কিন্তু ক্লোনিং মানে কি? যেটা তোমরা বলেছো একটু আগে নিজেরাই, যে দেখতে হুবহু একরকম হবে। তার মানে মা দেখতে যেমন হবে, তার সন্তানও দেখতে ঠিক তেমনই হবে। ব্যাপারটা এরকম। বা যাকে দেখে আসলে যার কাছ থেকে কোনো কিছু তৈরি করা হবে, সে দেখতে একই রকম হবে। যেমন ধরো এখন ঐশ্বরিয়া রয়কে যদি আমরা আরেকটা তৈরি করতে চাই, তাহলে ঐশ্বরিয়ার একটা স্টেম সেল নিতে হবে, এবং তার স্টেম সেলটাকে রিজেনারেট করে যদি একটা নতুন হিউম্যান বিং তৈরি করা হয়, সেও কিন্তু দেখতে একদম ঐশ্বরিয়া রয়ের মতোই হবে। তো এটা মানুষের ক্ষেত্রে করা হয় না, তার কারণ ইথিক্যাল ইস্যুস আছে। আমরা যেহেতু মানুষের জন্ম দিতে পারি না, অতএব মানুষকে নিয়ে খেলার কোনো অধিকারও আমাদের নেই। তো মানুষের জন্ম মৃত্যুর উপরে আসলে আমাদের কোনো কাজ করা ঠিক না। এই জন্য ইথিক্যাল ইস্যুস আছে বলে মানুষ ক্লোন করাটা আসলে বন্ধ করা আছে। তা না হলে তো আরো সারা পৃথিবী জুড়ে অনেক ধরনের ঘটনা ঘটে যেত। ধরো নিউটনের ব্রেন, আইনস্টাইনের ব্রেন সবাই ধরে রাখার জন্য তাদের একটা ক্লোন করে কপি করতো, এবং ভাবতো যে উনার ক্লোন তৈরি করে ফেললেই তো আর আইনস্টাইন জীবনে মরবেন না, উনাকে শুধু ক্লোন করে করেই বারবার রাখবো, তাহলে আইনস্টাইন সারা জীবন থেকে যাবে।
তাই না? বিষয়টা এরকম হতে পারতো, তবে এটা করা যায় না মানুষের ক্ষেত্রে। এটা বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে করা হয়, অ্যানিমালস এর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, যেগুলো আসলে আমাদের জন্য খুবই দরকারি সেই সব ক্ষেত্রে। তো এই এই যে তাহলে বললাম ক্লোন মানেই হচ্ছে নিজেরাই বললে হুবহু দেখতে একরকম হবে। তার মানে ডিএনএ ক্লোনিংটা কি দাঁড়ালো? ডিএনএ ক্লোনিংটা দাঁড়ালো এটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির অন্তর্ভুক্ত একটি প্রসেস বা মেকানিজম, যেখানে কি করা হয়, মাদার ডিএনএ কে ক্লোন করা হয় বা অ্যাম্প্লিফাই করে, একদম মানে কোনো একটা ডিএনএ কে কপি করে অনেকগুলো কপি তৈরি করা হয়, বা অনেকগুলো কপি যে তৈরি হচ্ছে সেগুলো দেখতে হুবহু কার মতো হবে, মাদার ডিএনএ এর মতো হবে। মোট কথা যে ডিএনএ থেকে, ধরো একটা ডিএনএ থেকে আমরা 100টা ডিএনএ তৈরি করব, সেই 100টা ডিএনএ দেখতেই যে একটা ডিএনএ থেকে তারা তৈরি হলো ঠিক তার মতো হবে। তাহলে ডিএনএ ক্লোনিংটা বললাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির অন্তর্ভুক্ত একটা পদ্ধতি, যেখানে আসলে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ কপি করা হয় যারা দেখতে হুবহু মাদার ডিএনএ এর মতো হয়। এটা হচ্ছে ডিএনএ ক্লোনিং প্রসিডিউর। আর যাদেরকে ক্লোন করা হলো, আই মিন যে ক্লোন কপি গুলো আমরা পেলাম, তাদেরকে তো আমরা ক্লোন হিসেবে ট্রিট করে থাকি। হ্যাঁ, আমরা তাদেরকে কি বলি, আমরা যেমন ফটোকপি করলে কোনো কিছুকে ফটোকপি বলি, ঠিক সেই ফটোকপিটা আসলে ফটোকপি না, এখানে এটা হবে হচ্ছে ক্লোন। যদি মানুষ বা অ্যানিমালস এর ক্ষেত্রে এই ধরনের কোনো ক্লোনিং, কোনো একদম হুবহু একই রকম দেখতে কোনো কপি করা হয়, সেটাকে আমরা বলবো ক্লোনিং। ঠিক আছে? আর যে ক্লোন হলো, যাকে ক্লোন করা হলো, তাকে আমরা ক্লোন হিসেবেই অভিহিত করব। তো এই ডিএনএ ক্লোনিংটা আসলে কেন দরকার, কি জন্য দরকার, এই অ্যাপ্লিকেশনস গুলো আমরা দেখবো। আগে মেকানিজমটা আমাদের একটু জানতে হবে। মেকানিজমটা আসলে আমি লেকচারটা শেয়ার দিতে পারছি না বলে তোমাদেরকে একটু দেখাতে পারলে মাথার মধ্যে তোমাদের একটা ভিজুয়ালাইজড হতে পারতো। সেটা সেটা করতে পারছি না এই মোমেন্টে, বাট নেক্সট ক্লাসে আশা করছি আমি এটা শেয়ার দিয়ে দেবো। আজকে জাস্ট একটু ওভারঅল আলোচনা করে যাই, যেহেতু আমাদের একটা মেকআপ ক্লাস ছিল আর একটা তোমাদের, আমার মনে হয় সারাদিনের পরে সবাই খুব টায়ার্ড। সো আজকে একটা আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস করব। নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ আমরা একটা বড় ক্লাস করব, যেখানে আমাদের অনেক লেকচারই মেকআপ হয়ে যাবে। আচ্ছা, তো এই যে বলছি ডিএনএ ক্লোনিং, এই প্রসিডিউরটা আসলে কি হবে, প্রসিডিউরটাতে আসলে কি করা যেতে পারে। প্রথমে যেটা করা হয়, ধরো ডিএনএ ক্লোনিং আমরা কেন করব বলে আগে বলে নেই। যেমন ধরো এমন হতে পারে যে আমাদের কাছে একটা টমেটো আছে, যে টমেটোটা খুব একটা মিষ্টি না। এখন আমরা চাচ্ছি এর মিষ্টতা বাড়াতে, অথবা সেটার সাইজটা ছোট, সাইজটা বড় করতে। এখন আমরা কি করব, এখন প্ল্যান্টের যে জাত বা যে ভ্যারাইটি, সে তো নিজে থেকে আসলে বড় কিছু প্রোডাকশন দিতে পারছে না বা মিষ্টি জাত উৎপাদন করতে পারছে না। এখন তাকে কি করা যেতে পারে, তাহলে এদের মধ্যকার কিছু জিন আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন সে প্ল্যান্টের কোনো লিফ থেকে আমরা তার জিনটা আইসোলেট করলাম। জিনটা আইসোলেট করার পরে আমরা ধরো এমন কোনো একটা জিনকে আমরা এর ভেতরে ইনসার্ট করাতে চাইলাম, যেটা হচ্ছে তোমার মিষ্টতার জন্য দায়ী। এবার ধরো এমন কোনো ফ্রুটস থাকতে পারে যেটা তোমার অনেক বেশি মিষ্টি হয়, যাদের সাইজটা অনেক বড় হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু সেই জিনটাকে তার সোর্স সোর্স অর্গানিজম যেটাকে আমরা বলি, যে যেখান থেকে আমরা কালেক্ট করব ডিএনএটা, সেই ডিএনএটাকে কিন্তু আমরা আইসোলেট করে নিতে পারি। এই আইসোলেটেড ডিএনএটাকেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যে প্ল্যানটা রয়েছে, যার ভেতরে আমরা আসলে জিনটাকে মডিফাই করে একটা ভালো উৎপাদন পেতে চাই, তার সাথে আমরা পরবর্তীতে ইনসার্ট করব। শুরুতে আমাদের কি করতে হবে, যে বৈশিষ্ট্যটাকে আমরা ইনসার্ট করাতে চাই বা যে বৈশিষ্ট্যটা নিয়ে আমরা কাজ করতে চাই, সেই বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিনটা, সেই জিনটাকে আগে তার সোর্স অর্গানিজম থেকে আইসোলেট করে নিতে হবে। কিরকম, যেমন ধরো একটা মিষ্টি কোনো একটা, আমরা দেখলাম যে ফ্রুটস এর মধ্যে কি পেলাম, যে গ্রেপস, গ্রেপস খুব মিষ্টি হয়, অনেক সময় হয় না, যেগুলো মিষ্টি হয় সেই মিষ্টি গ্রেপস গুলোর কথা বলছি। সেই গ্রেপস গুলোর মিষ্টতার জন্য দায়ী যে জিনটা, সেটাকে আমরা কি করলাম, তার লিফ এক্সট্রাক্ট করে হোক বা যেভাবেই হোক, ডিএনএ কালেকশনের অনেক পদ্ধতি আছে, ডিএনএ স্যাম্পল কালেকশন এসব আমরা ধীরে ধীরে পড়বো, যে কই কই থেকে আসলে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যায়, সেটা প্ল্যান্ট বা অ্যানিমালস যেটাই হোক। তো প্রথমে তাহলে আমাদের সেই জিনটাকে আইসোলেট করে নিতে হবে, তাহলে ডিএনএ আইসোলেশন সেটাকে আমরা বলি। প্রথম স্টেপটাই হচ্ছে ডিএনএ আইসোলেশন। তাহলে প্রথম ডিএনএ আইসোলেশনে আমরা সোর্স অর্গানিজম থেকে জিনটাকে আইসোলেট করে নেব। আইসোলেশনের একটা পদ্ধতি আছে,
বিভিন্ন বেশ কয়েকটা পদ্ধতি ফলো করে ডিএনএ আইসোলেশন করা যায়, এগুলো আমরা ধীরে ধীরে ওগুলো সবকিছুই পড়বো। এই যে আইসোলেশনটা করে নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কাজ কি? এখন ধরো এই জিনটাকে তো আমরা যদি ধরো কোনো একটা প্ল্যান্টের জিনের সাথে মডিফাই করে যুক্ত করলাম, কিন্তু দেখা গেল যে ফলাফল চেয়েছিলাম সেটা পেলাম না। রিসার্চ কিন্তু খুবই পেশেন্ট হয়ে কাজ করতে হয় রিসার্চের ক্ষেত্রে। আই মিন যারা রিসার্চার এরা কিন্তু কখনোই একবারই শুধু রিসার্চ করেন না, ইনারা দিনের পরে দিন বছরের পর বছর একটা রিসার্চের পেছনে লেগে থাকেন। কেন লেগে থাকেন? কারণ একটা কাঙ্ক্ষিত ফলাফল পেতেই 5-10 বছর লেগে যায়। যেমন এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন, এত চেষ্টা করছেন বিজ্ঞানীরা, তারপরেও কিন্তু রিয়াল ভ্যাকসিন আসছে না। কারণ এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। ওনারা আরো গবেষণা করবেন, নতুন নতুন আরো দিক উন্মোচিত হবে আমাদের সামনে, তখন হচ্ছে ধীরে সুস্থে তারা কাজ করে আবারও কয়েক বছর লেগে যাবে একটা রিয়াল ভ্যাকসিন পেতে। তো প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু এইরকম। এই যে আমরা বিভিন্ন ধরনের অসুখ বিসুখের এত ধরনের মেডিসিন বলি বা সার্জারি বলি বা এত ধরনের যে ট্রিটমেন্ট পেয়েছি, এগুলো কিন্তু একদিনে আসেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন বছরের পর বছর ধরে রিসার্চের মধ্য দিয়েই তারা এই ধরনের মেডিকেল ট্রিটমেন্ট গুলোকে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। তাহলে এই ক্ষেত্রে যদি ধরো আমরা একটা জিন নিয়েই সরাসরি একটা প্ল্যান্টের মধ্যে ইনসার্ট করে দেই, তাহলে সেখানে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে। আমরা অনেক কিছুই গাণিতিক ভাবে ক্যালকুলেট করি, কিন্তু প্ল্যান্ট তো একটা জীব, একটা প্রাণী, বা সরি একটা প্রাণ। তো সেই ক্ষেত্রে যার প্রাণ আছে সে কিন্তু সবসময় যে অন্যের কথা মতো চলবে এরকম না, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কিন্তু সবসময় প্রকাশ পাবে। তো সেই বৈশিষ্ট্যটা কিন্তু চেঞ্জ করা এত সহজ না, সেটার জন্য লেগে থাকতে হয়। তাহলে এখন ধরো ওই জিনটাকে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল না পাই, তাহলে আমরা জিনটাকে তার ব্যবহারই করতে পারলাম না। এখন এই সোর্স অর্গানিজম থেকে কি বারবার আমাদেরকে সেই জিনটা আইসোলেট করা সম্ভব? এখন মিষ্টি গ্রেপস কি সবসময় আমরা পাবো, বা যে মিষ্টিটা চাচ্ছি সেটাই যে সবসময় অ্যাভেলেবেল হবে এরকম তো নয়। এমনকি ধরো মানুষের কোনো ডিজিজ নিয়ে যদি আমরা রিসার্চ করতে চাই, ধরো কোনো একটা পেশেন্টের খুব বিরল একটা ডিজিজ হয়েছে, এখন সে রেয়ার একটা ডিজিজ হওয়ার কারণে যে জিনটা দায়ী, সেই জিনটাকে আমরা আইসোলেট করলাম, করার পরে সেই জিনটা নিয়ে একবার রিসার্চ করার পরে দেখলাম কোনো ফলাফল পেলাম না, এবং সে মানুষটা মানে আল্লাহ না করুন যদি মারা গিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তার বিরল ডিজিজটার কিন্তু রিসার্চই হলো না, তাই না? তাহলে কিন্তু রিসার্চটা ওইখানে স্থগিত হয়ে গেল, যে ওই ব্যক্তিটাও নেই বেঁচে, আমরা তো জিনও আইসোলেট করতে পারছি না, তাহলে কি করব? তাহলে এই ক্ষেত্রে এই একটাই মানে সিস্টেম, ডিএনএ ক্লোনিং করা। আমরা পিসিআর এর মধ্যে দিয়েও করি অনেক কিছু, বাট ডিএনএ ক্লোনিংটাকে আসলে অনেক বেশি অ্যাকিউরেট প্রসিডিউর ধরা হয়ে থাকে। মানে এটা এটা সর্বপ্রথম এসেছে, পিসিআর গুলো তো অনেক পরে এসেছে, ডিএনএ ক্লোনিং প্রসিডিউরটা অনেক মানে পিসিআর এরও আগে। তো এই ক্ষেত্রে ধরো যে জিনটাকে আমরা আসলে রিসার্চ করতে চাই বা কোনো কাজে লাগাতে চাই, সেই জিনটাকে আমরা শুরুতেই সেই অন্য আরেকটা জিনের সাথে মডিফাই করব না। কেন করব না? তার কারণ আমাদের কাছে একটা মাত্র জিন আছে, এই জিনটাকে এখনই ইউজ করে ফেললে তো হচ্ছে না। তাহলে এটার আমরা কি করব? অনেকগুলো কপি তৈরি করব। যখন আমরা কোনো কিছুর অনেকগুলো কপি তৈরি করি, তখন কিন্তু আমাদের কাছে রিসোর্স বেড়ে যায়, তাই না? যে ওই সেম জিনিসটা নিয়ে কাজ করার কিন্তু অনেক অপশন তৈরি হয়। একটা জিনকে যদি আমরা ক্লোন করে 200টা কপি তৈরি করি, আমি 200টা কম বললাম, সাধারণত 500-600 কপি করা হয়। তো এই যে কপিগুলো করছে, ধরো 200-300-400-500-600 যে কপি হোক না কেন, এই এতগুলো কপি তৈরি করলে 600টা জিন থাকলে তোমার কাছে 600 বার তুমি রিসার্চ করতে পারবে। বিষয়টা বোঝো, যে একটা জিন দিয়ে তুমি মাত্র একবারই রিসার্চ করতে পারো, কিন্তু তোমার কাছে ওই জিনের যদি অনেকগুলো কপি থাকে, হাজারটা কপি থাকে, তুমি তো সেটা 1000 বার রিসার্চ করতে পারবে। তাহলে রিসার্চ তুমি যত করবে, তত তোমার সেই ক্ষেত্রে সফলতা আসবে। তাহলে এই জন্যই আমরা এখন ডিএনএ ক্লোনিংটা প্রথমে করব। ধরো সোর্স অর্গানিজম থেকে আমরা আইসোলেট করে নিলাম, কি বললাম, সেই জিনটাকে, কাঙ্ক্ষিত জিনটা যেটাকে আমরা মডিফাই করতে চাই অন্য আরেকটা জিনের সাথে, আইসোলেট করে নিলাম। নেয়ার পরে এটাকে আমরা কিভাবে এখন ক্লোন করব? এটার জন্য আমাদের যেটা দরকার হবে, একটা ক্যারিয়ার ডিএনএ দরকার হবে। কারণ আমাদের মানুষের বা প্রাণীর বা প্ল্যান্টের শরীরের যে ডিএনএটা রয়েছে, তাদের নিজেদের থেকে আসলে রেপ্লিকেট করার কোনো অ্যাবিলিটি নাই। আই মিন এরা যদি কোনো আহ, কি বলবো সেলের মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা আসলে
প্রাণ পায় বা তাদের মতো করে কাজ করতে পারে, বাট তাকে যখনই আমরা সেল থেকে বাহিরে নিয়ে আসব, মানে আউট অফ দ্য সেল, আউটসাইড অফ দ্য সেলে যখন চলে আসবে, তখনই কিন্তু সে নিজে থেকে আর কোনো কাজ করতে পারে না। তাহলে এই জন্যই সে যেহেতু নিজে থেকে কাজ করতে পারে না, এরকম কোনো ডিএনএ বা কোনো একটা ক্যারিয়ার খোঁজা হচ্ছিল, একটা ভেক্টর খোঁজা হচ্ছিল, যে আসলে এই ডিএনএটাকে ক্লোন করার জন্য বাকি প্রসিডিউর গুলোতে হেল্প করে থাকবে। সেই ক্ষেত্রে সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন প্লাজমিড নামক একটা ডিএনএ। আই মিন ভেক্টর হিসেবে অনেক ধরনের ডিএনএ ব্যবহার করা হয়ে থাকে, বাট মেইনলি ব্যবহার করা হয় প্লাজমিড। তোমরা প্লাজমিডের নাম জি ম্যাম। শুনেছো? বলো তো প্লাজমিড ম্যাম কি? এক ধরনের ব্যাকটেরিয়াল প্লাজমিড, এটা হচ্ছে যে গোলাকার কি দণ্ডাকার শেপের মতো। কত সেমিস্টার ম্যাম পড়েছিলাম, এক্সাক্ট প্রপার মনে আসছে। ওকে, ভেরি গুড। তোমাদের ভালো ধারণা আছে, আমার ভালো লাগলো। কারণ আমি বেশ অনেকগুলো ব্যাচে এরকমও হয়েছে যে তাদের ডিএনএ, জিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা প্লাজমিড সম্পর্কে কোনো আইডিয়া নাই, ক্লোনিং এর ব্যাপারে তারা শুধু নামই শুনেছে, জানে না জিনিসটা কি। বাট ম্যাম তোমাদের ইন্টারে আমরা আইডিয়া আছে। ক্লোনিংটা পড়ছিলাম, আমরা ফার্স্ট ক্লোনিং হয়েছিল ডলি নামের এক ভেড়ার। ওকে, ভেরি গুড। ও, তোমাদের তো ইন্টারমিডিয়েট আছে, ঠিক আছে। আগে তো অনেকের, বেশিরভাগই তো ডিপ্লোমা, ডিপ্লোমা থাকলে একটু ওদের একটু ধরো যে ইন্টারমিডিয়েট না পড়া হলে একটা পার্ট ছিলই তোমাদের জি জেনেটিক ম্যাম, আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা উপরে। কোর্স হ্যাঁ, ছিল একটা ফার্স্ট ফার্স্ট ক্লোনড একটা প্রাণী হচ্ছে ভেড়ার। ডলি জি নামে একটা ভেড়া। হ্যাঁ, তাকে তার মায়ের স্টেম সেল থেকে ক্লোন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে অ্যানথ্রাক্স হয়ে মারা যায়। আসলে প্রাণীটা মারা যায়। এই জন্যই আসলে মেইনলি তোমার প্রাণীকে ক্লোন করার আসলে অনেক এথিক্যাল ইস্যুস আছে, এই জন্য অফ করা হয়েছে। ডলি মারা যাওয়ার পরপরই মোটামুটি অফ করে দেওয়া হয়েছে, যে বড় কোনো প্রাণীকে আর ক্লোন করা হবে না। কারণ যে কষ্ট পেয়ে ডলি মারা গেছে, তাতে করে সায়েন্টিস্টরা নিজেরাই অনেক কষ্ট পেয়েছিলেন, মানে হতাশ হয়েছিলেন যে একটা প্রাণীকে এত কষ্ট করে তৈরি করলাম, বাট তার মৃত্যুটা এত শোচনীয়, এবং তাকে যদি নিজেদের সৃষ্টিকে নিজেরা মেরে ফেললাম, ব্যাপারটা এরকম না। জি তো ম্যাম। এই জন্যই ধরো যে তারা এটা বন্ধ রেখেছে, শুধুমাত্র এখন কিছু ছোট প্রাণী বা মাছের ক্ষেত্রে শুধুমাত্র ক্লোন গুলো করা হয়ে থাকে। কারণ মাছের ক্ষেত্রে একটু ইথিক্যাল ইস্যুস কম আছে। কারণ মাছ তো একটা বোবা প্রাণী, কথা বলতে পারে না, তার এক্সপ্রেশন শো করতে পারে না। আর আমরা মাছ তো হর হামেশাই খেয়ে থাকি, তাকে তো আমরা পানি থেকে তুলেই তার জীবনটা চলে যাওয়ার পরেই তাকে রান্না করি। তো এই জন্যই ধরো যে মাছের ক্ষেত্রে শুধুমাত্র এই ইথিক্যাল ইস্যুসটাকে একটু দূরে রেখে ক্লোন করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে, তার সব ক্ষেত্রে না। এটা হাতে গোনা কিছু জায়গায় হয় যেখানে তারা একদম পুরোপুরি সফল হবে জেনেই আসলে ক্লোনটা করে থাকে। বেশি ম্যাক্সিমামই প্ল্যান্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে জি থাকি। ম্যাম, এটা ম্যাক্সিমাম প্ল্যান্টের ক্ষেত্রেই হ্যাঁ, হয়ে থাকে। প্ল্যান্টের ক্ষেত্রেই করে থাকি, অথবা এই যে বিভিন্ন রকমের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, এসব ক্ষেত্রে, বা ইনসুলিন প্রোডাকশনের ক্ষেত্রে, মানে যেগুলো তোমার মানুষের উপকারের জন্য মেইনলি, সেগুলো ক্ষেত্রে আমরা আসলে করে থাকি এই ধরনের কাজ। জি তো ম্যাম। এই ক্লোনিংটা আমরা কি বললাম তাহলে? প্রথমে আমরা একটা ভেক্টর নিব। ভেক্টর মানে তো আমরা জানি যে যেটা একটা কোনো কিছুকে ক্যারি করে নিয়ে যায়, যারা ধারক বা বাহক বলে থাকি আমরা, ক্যারিয়ার। তো এইখানে আমরা প্লাজমিড ডিএনএটাকে নিয়ে থাকি। অন্য আরো অনেকও আছে, সেটাও আমরা দেখবো এক সময়। আমরা এটাও দেখবো যে আরো বিভিন্ন ধরনের ভেক্টরস আছে, আমরা সব পড়বো। মানে খুবই ইন্টারেস্টিং, তোমরা খুবই এনজয় করবে। এই পুরো সাবজেক্টটাই আসলে অনেক কিছু বোঝার আছে, মানে থিওরির মতো না, কিন্তু তুমি পড়লে তোমার গল্পের মতো, কিন্তু নিজের মতো করে সুন্দর করে লিখতে পারবে। কারণ সবগুলো মোটামুটি একই সাথে কানেক্টেড, একই সাথে রিলেটেড। তো এই যে প্লাজমিড ডিএনএ, তোমরা বললে যে এটাকে ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। আচ্ছা, প্লাজমিড ডিএনএ কে পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়াতে, এবং এটা মেইনলি কিন্তু ইকোলাই যে ব্যাকটেরিয়াটা আছে, ইকোলাই, ইশেরিশিয়া কোলাই যেটাকে আমরা বলি, এটাতে কিন্তু আসলে মেইনলি এদেরকে পাওয়া যায়। এই প্লাজমিডটা কিন্তু ব্যাকটেরিয়া ব্যতীত নর্মালি আমাদের অ্যানিমাল বা প্ল্যান্ট সেলে কিন্তু পাওয়া যায় না। এটা হচ্ছে ওই ব্যাকটেরিয়ার নিজস্ব একটা বৈশিষ্ট্য। এবং এরা কিন্তু এই এই যে একটা প্লাজমিড, এটাও কিন্তু একটা ডিএনএ। এটা কিন্তু একটা ডিএনএ। এটা কিন্তু ভাবার কারণ নাই যে প্লাজমিডটা জাস্ট কি জিনিস বা কি আসলে, এটা প্রোটিন, কার্বোহাইড্রেট, না এটা কি। এটা আসলে একটা ডিএনএ। হ্যাঁ, এটা প্লাজমিডও এক ধরনের ডিএনএ, কিন্তু ক্রোমোজোমাল যে ডিএনএটা আছে, ক্রোমোজোমাল ডিএনএ থেকে এটা কিছুটা ডিফারেন্ট। আচ্ছা, ক্রোমোজোমাল ডিএনএ থেকে ডিফারেন্ট কিরকম? যে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোমটা আছে, তার তো নিজস্ব একটা ক্রোমোজোম আছে। আমাদের যেমন একটা নিজস্ব ক্রোমোজোম আছে, ব্যাকটেরিয়ারও ওরকম একটা নিজস্ব ক্রোমোজোম আছে, যেটা দিয়ে সে বংশবৃদ্ধি করে থাকে। এই নিজস্ব এই ক্রোমোজোমের বাহিরেও তার একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে,
এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটাই হচ্ছে প্লাজমিড, যারা আসলে ক্রোমোজোমের বাইরে অবস্থান করে। অফকোর্স তার সেলের ভেতরে, কিন্তু ক্রোমোজোমের বাহিরে। ক্রোমোজোমের বাহিরে অবস্থান করে বলেই একে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলা হয়ে থাকে। এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটাকে আমরা সুপার কয়েলড অথবা সার্কুলার ডিএনএও বলতে পারি। কারণ কেন? কারণ হচ্ছে আমরা বলেছি প্লাজমিডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গোলাকার হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে একটু সিলিন্ডার শেপের হয়ে থাকে বা দণ্ডাকার হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা হচ্ছে অনেক প্যাঁচানো কন্ডিশনে একটা গোল আকারে, সার্কুলার আকারে থাকে। এই জন্য এটাকে সার্কুলার ডিএনএ অথবা সুপার কয়েলড ডিএনএ বলা হয়ে থাকে। আচ্ছা, এই প্লাজমিড ডিএনএ এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটার কারণে এটাকে ডিএনএ ক্লোনিং এর ক্ষেত্রে ব্যবহার করা হবে। বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হচ্ছে যে প্লাজমিড ডিএনএ সাধারণত সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি রয়েছে। সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটিটা কি? সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি মানে হচ্ছে যারা নিজেরা নিজেরা রেপ্লিকেট করে তাদের সংখ্যা বাড়াতে পারে। মানে একটা মাদার ডিএনএ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম ভাবে তারা নিজেদের সংখ্যাটা কিন্তু সেল ডিভিশনের মতো মতো করে বাড়াতে পারে। তার মানে তার নিজস্ব, সে যদি সেলের বাহিরেও থাকে বা সেলের ভেতরে থাকে, সে নিজে থেকে সেটা করতে পারে, যেটা আমাদের বডির যে ডিএনএটা, তারা আসলে কোনো মেকানিজমের ভেতরে না থাকলে নিজে নিজে কোনো ফাংশন করতে পারে না। কিন্তু এই প্লাজমিড ডিএনএটা সেটা পারে। এই বৈশিষ্ট্যটা আছে বলেও একে ব্যবহার করা হচ্ছে। এর আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটার কারণেও একে ব্যবহার করা হয়। তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সাধারণত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মানে আমরা কি, যে অ্যান্টিবায়োটিক্সটা কিন্তু আমরা আসলে যতই মেডিসিন হিসেবে খাই, এটা কিন্তু একটা পয়জন। তোমরা মনে হয় জানো যে অ্যান্টিবায়োটিক্সটা কিন্তু আসলে একটা পয়জন। হ্যাঁ, নির্দিষ্ট মাত্রার বেশি খেলে কিন্তু তোমার শরীরেও সেটা ইফেক্ট করবে। এটা এবং বলেও দেওয়া হয়ে থাকে যে অনেকের অনেক অ্যান্টিবায়োটিক্সে নানা ধরনের সাইড ইফেক্টস হয়। তো একটা লং টার্ম সময় ধরে যদি কেউ অ্যান্টিবায়োটিক্স খায়, তার বডিতে কিন্তু অবশ্যই তার ব্লাড কিন্তু ইনফেক্টেড হবে এবং তার ব্লাডে অনেক ধরনের কি মানে পয়জন পাওয়া যাবে। আই মিন অ্যান্টিবায়োটিক্স এর পরিমাণটা বেশি হলে তো এটা পয়জনাস হয়ে যাবে। তো এই অ্যান্টিবায়োটিক্সটাকে আসলে এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বলা হচ্ছে প্লাজমিড ডিএনএটাকে। তার কারণ হচ্ছে এরা বিভিন্ন রকমের যে অ্যান্টিবায়োটিক্স রয়েছে তাদের দ্বারা প্রভাবিত হয় না। আই মিন, ধরো আমাদের নর্মাল যে ডিএনএটা আছে তাদের কিন্তু নির্দিষ্ট ডোজের ওপরে যদি তুমি অ্যান্টিবায়োটিক্স অ্যাপ্লাই করো তারা কিন্তু ড্যামেজ হতে পারে। কিন্তু প্লাজমিড যে ডিএনএটা রয়েছে তার বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রেও সহনশীলতা রয়েছে। আই মিন, সে সেটাকে সহ্য করতে পারে বা টলারেট করতে পারে, এবং সে কারণে কোনো অ্যান্টিবায়োটিক্স তার উপরে অ্যাপ্লাই করলেও তার আসলে কোনো ক্ষতি হয় না। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাজমিডের মাল্টিপল ক্লোনিং সাইট রয়েছে। মাল্টিপল ক্লোনিং সাইট কি জিনিস? ক্লোনিং সাইট, সাইট, SITE, সাইট মানে কি আসলে? সাইট মানে হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সটা কি? ডিএনএ সিকোয়েন্স। আমরা যেটাকে নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স বলছি, বা ডিএনএর যে 4টা বেস রয়েছে তারা যখন একসাথে যুক্ত হয়ে একটা লং চেইন তৈরি করে, সেটাকে আমরা সিকোয়েন্স বলি। সেই সিকোয়েন্সের আরেকটা নাম হচ্ছে সাইট, SITE। ঠিক আছে? তো এই যে সাইটটা রয়েছে, এই সাইটটা ক্লোনিং সাইট কেন বলছি? ক্লোনিং সাইট মানে হচ্ছে যে অংশটাতে কেটে আমরা অন্য কোনো জিনকে ইনসার্ট করাতে পারবো। একটু আরেকটু ক্লিয়ার করি। আমরা বলেছি প্লাজমিড ডিএনএ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে মাল্টিপল ক্লোনিং সাইট আছে এটার। ক্লোনিং সাইটটা কি বললাম? বললাম যে ধরো কোনো একটা ডিএনএ, সেই ডিএনএ এর এমন একটা জায়গায় ধরো কাটলাম যেখানে আমি নতুন আরেকটা ডিএনএ ইনসার্ট করাবো। যে জায়গাটায় কেটে নতুন ডিএনএটা বসাবো সেই জায়গাটাই আসলে ক্লোনিং সাইট। মানে যেখানে কেটে বসাবো এবং যে জায়গায় নতুন জিন বসে ক্লোন করা হবে এবং সেই সাথে তার সংখ্যাটা বৃদ্ধি পাবে, সেই সাইটটাকে আমরা আসলে ক্লোনিং সাইট বলে থাকি। প্লাজমিডে মাল্টিপল ক্লোনিং সাইট রয়েছে। মাল্টিপল ক্লোনিং সাইট কিরকম? যে সাধারণত এমন হয় যে বেশিরভাগ ডিএনএ গুলো যেগুলোকে ভেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যে ডিএনএ গুলোকে, তারা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হয়তো একটা জায়গায় কেটে জাস্ট একটা জিনকেই বসাতে পারলাম, বাকি আর কোনো জিনকে সেখানে বসানোর জায়গা নেই। কিন্তু প্লাজমিডের এমন একটা বৈশিষ্ট্য আছে যেখানে একের অধিক ডিএনএ কে একসাথেও ক্লোন করা যায়। ধরো তুমি একসাথে চাচ্ছ 5টা ডিএনএ কে ক্লোন করাবো, সেই 4-5টা ডিএনএ কে ক্লোন করানোর অ্যাবিলিটিও রয়েছে একটা প্লাজমিড ডিএনএ। ঠিক আছে? মানে একের অধিক বেশি জায়গায় কেটে বিভিন্ন ধরনের জিনকে ইনসার্ট করিয়ে
সেই জিনগুলোকে কপি করে তাদের সংখ্যা বাড়ানো যায়। তাহলে এই সুবিধাটাও কিন্তু আসলে প্লাজমিড জিনে ব্যবহার করলে পাওয়া যাবে, যে তুমি শুধু একটা জিন না, তুমি আরো কয়েকটা জিনকে একসাথে ক্লোন করিয়ে সংখ্যা বৃদ্ধি করাতে পারো। এই জন্য এদের এই মাল্টিপল ক্লোনিং সাইট রয়েছে বলেই এটা পসিবল হয়। আচ্ছা, তাহলে এটা গেল আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্লাজমিড গুলো সাধারণত আমাদের যে ক্রোমোজোমাল ডিএনএ রয়েছে তাদের থেকে ছোট আকৃতির হয়। একটু ছোট আকৃতির যে কোনো ডিএনএ কিন্তু আসলে দ্রুত রান করতে পারে। যে কোনো ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রে যদি একটু মোটা বা একটু ওজন বেশি হয়, তারা তারা যতটা না দৌড়াতে পারে, একজন চিকন বা একটু পাতলা টাইপের মানুষ কিন্তু তার থেকে বেশি দৌড়াতে পারে জোরে। তো একইভাবে প্লাজমিডটা তার সাইজ ছোট হওয়ার কারণে সেও রান করতে পারে খুব দ্রুত। আর আমরা যে ক্রোমোজোমাল ডিএনএটাকে এর মধ্যে ইনসার্ট করাবো, সেটা তো পুরোটাকে আসলে ইনসার্ট করাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ডিএনএর কোনো একটা নির্দিষ্ট অংশকে কেটে এই প্লাজমিডের ভেতরে ইনসার্ট করানো হয়। কারণ এমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা পুরো জিনকে আমাদের মডিফাই করার প্রয়োজন পড়ে না, জিনের একটা নির্দিষ্ট পার্টকে শুধু হয়তো মডিফাই করার প্রয়োজন পড়ে, তখন শুধু সেই পার্টটাকেই আসলে ক্লোন করা হয়। তো ঠিক আছে, তো আমরা কি করলাম যে একটা প্লাজমিড ডিএনএ নিলাম। এই প্লাজমিড ডিএনএটাকে আমরা আইসোলেট করে নিতে হবে। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিএনএটাকে আমরা ক্লোন করব সেটাকেও তো তার সোর্স অর্গানিজম থেকে আইসোলেট করে নিয়েছি, এবং আমরা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ডিএনএটাকেও আইসোলেট করে নেব। ব্যাকটেরিয়া থেকেও প্লাজমিড ডিএনএ আইসোলেট করার পদ্ধতি আর ক্রোমোজোমাল ডিএনএও আইসোলেট করার পদ্ধতিটা সেম। আমি তোমাদেরকে সেই পদ্ধতি পরে দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে আইসোলেট করলাম। আইসোলেট করার সময় করার পরে এখন আমাদের কাছে যে ক্রোমোজোমাল ডিএনএটা রয়েছে বা প্লাজমিড ডিএনএটা রয়েছে, এটাকে তো এখন জায়গায় জায়গায় একটু কাটতে হবে। তা না হলে আমাদের এই প্লাজমিড ডিএনএর ভেতরে আমাদের যে জিনটা রয়েছে কাঙ্ক্ষিত, সেই জিনটাকে কিভাবে ইনসার্ট করবে? তাদেরকে পাশাপাশি রেখে দিলে তারা তো আর ম্যাগনেটিক না। ম্যাগনেটিক হলে না হয় একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যেত, তাদের মধ্যে ওরকম ম্যাগনেটিক কোনো আকর্ষণ নেই। দ্যাটস ওয়াই এদেরকে পদ্ধতি করে একসাথে যুক্ত করা হয়। যেমন যে প্লাজমিড ডিএনএটাকে আমরা নিলাম, সেটার একটা নির্দিষ্ট জায়গায় কাটা হবে, যে জায়গাটাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটাকে ইনসার্ট করাতে পারবো। এই যে যে অংশটা কাটবো সেটাই কিন্তু আসলে তার ক্লোনিং সাইট। তো এই অংশটাকে আমরা কাটবো কি দিয়ে? হাত দিয়ে, কেচি দিয়ে? না, আমরা তো খালি চোখে ডিএনএ দেখতে পাই না, এগুলো সবকিছুই আসলে মাইক্রোস্কোপের আন্ডারে ঘটবে, যেটা আমাদের চোখে কখনোই পড়ে না। তো এই যে ডিএনএটাকে যে কাটা হবে প্লাজমিড ডিএনএটাকে, এটা কাটার জন্য একটা মলিকুলার সিসর ইউজ করা হয়। মলিকুলার সিসরটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমরা বিভিন্ন এনজাইমস দেখেছি, পড়েছি। সো এনজাইমস গুলোই কিন্তু আসলে মেইনলি আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করে থাকে। তো এই নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে যে এনজাইমটা ব্যবহার করব বললাম, সেটা কি? রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমটা আমরা কি করলাম, আমরা কি করব, রেস্ট্রিকশন এনজাইমটাকে আমরা এই প্লাজমিড ডিএনএর উপরে অ্যাপ্লাই করব। তখন ওই এনজাইমটা কি করবে, প্লাজমিডটাকে একটা নির্দিষ্ট জায়গায়, যে যেখানে তার কাটার কথা সেই জায়গাটা সে খুঁজে বের করে সেখানে কাটবে। কারণ এই রেস্ট্রিকশন এনজাইমটার মেইন কাজই হচ্ছে নির্দিষ্ট যে অংশটা সে কাটবে সেটা খুঁজে বের করে সেই অংশটাকে কেটে বের করা, কেটে বাদ দেয়া। হ্যাঁ, ওটাতে তাকে আগে থেকেই ওভাবেই তাকে ইনস্ট্রাকশন দেয়া আছে বলেই, মানে এটা সে করে বলেই আসলে এই রেস্ট্রিকশন এনজাইমটাকে এই ক্লোনিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি বললাম যে তাহলে ওরা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ কি করবে, কাটবে। কার? প্লাজমিডের। প্লাজমিডের একটা নির্দিষ্ট অংশ সে কেটে বাদ দেবে। কাটার একটা পদ্ধতি আছে, সেটাও আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো যে কিভাবে কোথায় কাটবে। ম্যাডাম এইখানে কি কোনো সিকোয়েন্স থাকে প্লাজমিডে, যে এই সিকোয়েন্সে হ্যাঁ যাই সে নির্দিষ্ট কাটবে আর হ্যাঁ কি, হ্যাঁ অন্য কোনো হ্যাঁ। সিকোয়েন্সে কাটবে না? না, ইয়েস ইউ আর রাইট। রেস্ট্রিকশন এনজাইমের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে আগে থেকেই একটা সিগন্যাল দেওয়া আছে যে তারা এই ধরনের বেস পেয়ারকে পেলে শুধু কাটবে, অন্য কোনো বেস পেয়ার হলে কাটবে না। আরেকটা কথা বলি, রেস্ট্রিকশন এনজাইম কিন্তু শুধুমাত্র একটা না, অনেক ধরনের রেস্ট্রিকশন এনজাইম আছে যেগুলোকে আসলে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সিকোয়েন্সকে কাটার জন্য। এবং সেই সিকোয়েন্স গুলোকে তাদের আগে থেকে ইনফরমেশনটা, ধরো একটা কম্পিউটারের কথা বলি, তার মেমোরিতে তুমি যে চিপে যে ইনফরমেশন গুলো দিয়ে রাখবে তার বাইরে কিন্তু কোনো কাজ সে করতে পারবে না, সে শুধু ওই কাজগুলোই করবে, ঠিক না? যার যে ফাংশন দেয়া হবে সে কিন্তু সে কাজটাই করবে। একইভাবে এই এনজাইমের ভেতরেও ওই ইনফরমেশনটা এমন ভাবে ইনসার্ট করানো আছে যে সে শুধু তার নির্দিষ্ট যে সিকোয়েন্সকে কাটতে পারার কথা সেটাকে পেলেই সে কাটবে,
অন্য কোনো সিকোয়েন্সকে সে কাটবে না। বুঝতে পেরেছো কি? এটা রেজিস্ট্রেশন এনজাইম গুলো জি অনেক ম্যাডাম, বুঝতে ধরনের পারছি। আছে। এক একটা এনজাইম দিয়ে এক এক সিকোয়েন্সকে কাটা হয়, কারণ একটাই এনজাইম শুধুমাত্র একটা সিকোয়েন্সকে কাটতে পারে, সে অন্য কোনো সিকোয়েন্সকে কাটতে পারে না। সেই জন্যই আসলে অনেকগুলো রেজিস্ট্রেশন এনজাইম তৈরি করা হয়েছে। তো এই রেজিস্ট্রেশন এনজাইম এখানে প্লাজমিডে কোন কোন ধরনের রেজিস্ট্রেশন এনজাইম ব্যবহার করা হবে সেটাও নির্দিষ্ট করা আছে। তো সেই এনজাইম গুলোকে অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করার পরে তারা সেই সিকোয়েন্সটা খুঁজে বের করে এবং সেই জায়গাটা এটা কেটে বাদ দিয়ে দেয়। কেটে বাদ দেওয়ার পরে যে ঘটনা ঘটে যে প্লাজমিড ডিএনএ দুটো আনপেয়ার্ড হাত তৈরি হয়, তাই না? একটা অংশ তুমি ভেবে দেখো, একটা দড়িকে তুমি যদি মাঝ বরাবর কেটে দাও, ধরো রাউন্ড শেপের একটা দড়ি, মাঝে একটা এক পাশে কেটে দিলে দিলে কিন্তু তার দুটো প্রান্ত তৈরি হয়ে গেল, তাই না? আগে তারা একসাথে যুক্ত ছিল, কিন্তু এখন দুটো প্রান্ত তৈরি হলো। এই দুটো প্রান্ত কি হাত ফাঁকা আছে না, যেহেতু তাদেরকে কেটে ফেলা হয়েছে তাদের হাত ফাঁকা হয়ে গেছে। ফাঁকা মানে হচ্ছে সেখানে তারা নতুন আরেকটা কিছুর সাথে যুক্ত হতে পারবে। তো এই কাটার উদ্দেশ্যটা এটাই যে বাহিরে থেকে যে আমরা ক্লোনিং করতে চাচ্ছি যে জিনটাকে, সেটাকে যেন এর ভেতরে ইনসার্ট করাতে পারি। সেই ইনসার্ট করানোর জন্যই কিন্তু আসলে মেইনলি এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই প্লাজমিডটাকে কাটা হয়েছে। আচ্ছা, কাটলো। এরপরে আমাদের কাছে রয়েছে ক্রোমোজোমাল ডিএনএ, যেটা যে জিনটাকে আমরা আসলে এই প্লাজমিডের ভেতরে ইনসার্ট করাতে চাই। এখন এই যে প্লাজমিডের ভেতরে আমরা ইনসার্ট করাতে চাচ্ছি সে যে জিনটাকে, সেই জিনটা এখন আমরা ধরো একটা ক্রোমোজোমাল ডিএনএ অনেক বড় হতে পারে, কিন্তু প্লাজমিড ডিএনএ শুধুমাত্র ছোট ডিএনএ কে ক্যারি করতে পারে। এই জন্য আমরা কোন একটা স্পেসিফিক ডিএনএ কোন একটা সিকোয়েন্সকে যদি শুধুমাত্র ক্লোন করাতে চাই, তখন আমরা প্লাজমিড ডিএনএ ব্যবহার করব, যেটা সাইজ অবশ্যই প্লাজমিড থেকে ছোট হবে। এবং আমরা যে ক্রোমোজোমাল ডিএনএটা আইসোলেট করলাম, এটা কিন্তু কি হতে পারে, বড় হতে পারে। এখন এটাকেও কিন্তু আমাদের কেটে ছোট করে নিতে হবে। এই ছোটটা আমরা করব কি দিয়ে? এটাও কিন্তু সেম পদ্ধতি। আমরা যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে বা এনজাইম দিয়ে আমরা আমাদের প্লাজমিড ডিএনএটাকে কেটেছিলাম, সেই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা আমাদের সেই ক্রোমোজোমাল ডিএনএটাকে ফ্র্যাগমেন্টেড করব, অনেকগুলো ছোট ছোট ম্যাডাম, বড় ফ্র্যাগমেন্ট তৈরি সিকোয়েন্সের করব। ডিএনএ কি ক্লোন করা যায় না, নাকি অন্য হ্যাঁ, কোনো যায় পদ্ধতি যায়, ক্লোন আছে করা? পদ্ধতি আছে, যায়। প্লাজমিড দিয়ে যায় না, অন্য অন্য ভেক্টর দিয়ে কোনো যায়। আমরা পদ্ধতি লাগে? সেগুলোও পড়বো, জি ম্যাডাম, হ্যাঁ সেগুলো আমরা পড়বো, জি ডোন্ট ম্যাডাম। ওয়ারি। আমরা এমনকি একটা হোল জিনোমকেও তুমি ক্লোন করতে পারবে, এরকম ভেক্টরও রয়েছে। হ্যাঁ, এটা তো জাস্ট একটা জিনের পার্ট কে করছো, আর একটা হোল জিনোম মানে কি একটা হ্যাপ্লয়েড সেট অফ জিন, তাই না, যারা ক্যারি জি করছে, ম্যাডাম, যারা বুঝতে সবগুলো পারছি। জিনকে ক্যারি করছে। এটাও পসিবল, সেটাও আমরা দেখবো। তো এটা শুরুতেই এটাই আসলে সর্বপ্রথম প্লাজমিড দিয়েই তৈরি মানে হয়েছে, তো এটা এই জন্য প্লাজমিড দিয়ে স্টার্ট করতে হয়। তো যেটাই হোক, তারপর আমরা কি করলাম, বললাম যে আমাদের যে ক্রোমোজোমাল ডিএনএটা আছে সেটাকে আমরা ফ্র্যাগমেন্টেড করে নিলাম, ছোট ছোট করে ফ্র্যাগমেন্টেড করে নিলাম, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করে। করা হয়ে গেল। করার পরে এখান থেকে একটা ছোট ফ্র্যাগমেন্ট এখন আমরা নেব। নেওয়ার পরে সেই ফ্র্যাগমেন্টটাকে এখন আমরা এই প্লাজমিডের সাথে যুক্ত করব। কিভাবে যুক্ত করব? তাদেরকে কি একসাথে রেখে দিলে জোড়া লেগে যাবে? না, লাগবে না। এই ক্ষেত্রে একটা এনজাইম অ্যাপ্লাই করতে হবে। দেখো এনজাইম আসলে কত ধরনের ফাংশন করে থাকে। এখানে আমরা যে এনজাইমটা ব্যবহার করব সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। তোমরা অলরেডি নাম শুনেছো। লাইগেজ এনজাইমের কাজই হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপস অফ জিনসকে একসাথে যুক্ত করা। হুম। জোড়া লাগানো। তো এখানে আমাদের যে দুটো ডিফারেন্ট টাইপস অফ জিনস রয়েছে, তাদেরকে জোড়া লাগাবে কে? তাদেরকে জোড়া লাগাবে এই লাইগেজ এনজাইমটা। তার মানে এনজাইমটা এখন এদের মধ্যে অ্যাপ্লাই করলেই, আই মিন ফ্র্যাগমেন্টেড জিনটা প্লাজমিডটা কোন একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে তার মধ্যে যদি আমরা লাইগেজ এনজাইমটা দিয়ে দিই, সেই এনজাইমটা তখন কিন্তু আসলে এই প্লাজমিড এবং ডিএনএ কে একসাথে জোড়া লাগিয়ে দেবে। একসাথে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার পরে এই যে নতুন একটা ডিএনএ তৈরি হলো, দুটোই দুটোই তো ডিএনএ, তাই না? আমাদের ক্রোমোজোমাল ডিএনএ আর একটা প্লাজমিড ডিএনএ। এই ডিএনএটাকে তখন বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ কেন বলছি? কারণ এখানে দুটো ডিফারেন্ট টাইপস অফ জিনস কিন্তু একসাথে যুক্ত রয়েছে। এই যুক্ত থাকার কারণে এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হচ্ছে। এখন এই প্লাজমিড ডিএনএটাকে আমরা কি করব? প্লাজমিড ডিএনএটাকে এখন আমরা একটা ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করাবো। কোন ব্যাকটেরিয়া? ম্যাম, সরি ফর হ্যাঁ বলো। ইন্টারাকশন ইকোলাই। ম্যাম, আপনি কি কোনো স্লাইড শেয়ার করবেন? স্লাইড কি এখন দেখতে চাচ্ছ? আমার না, আমি তো তোমাদেরকে বললাম আমার লেকচার শিটটা কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। একটা স্টুডেন্টকে বলেছি পাঠাতে, ও হয়তো আজকে রাতে পাঠাবে। আমি তোমাদের স্লাইডটা দিয়েও দেবো,
আর নেক্সট ওকে ক্লাস থেকে ওকে তোমাদের স্লাইড নিয়ে কোনো ওকে সমস্যা হবে না, ওকে ঠিক ওকে আছে? ওকে জি ম্যাম। হুম, ঠিক আছে, সমস্যা নেই। আমাকে একটু সময় দাও, তোমাদেরকে আমি স্লাইড দিয়ে দেবো, স্লাইড তো অবশ্যই দেবো, চিন্তার কারণ নেই। তো যেটা বললাম যে যখন আমরা সেই প্লাজমিডকে এবং ডিএনএ কে একসাথে, ক্রোমোজোমাল ডিএনএ কে একসাথে যুক্ত করলাম, সেটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ। এই রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএটাকে এখন আমরা ইনসার্ট করাবো ব্যাকটেরিয়ার মধ্যে। কোন ব্যাকটেরিয়া? ইকোলাই এর মধ্যে। ইকোলাই। এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে ইকোলাই এর মধ্যে কিন্তু প্লাজমিডটা থাকে। দ্যাটস ওয়াই যখন আমরা ইকোলাই এর মধ্যে প্লাজমিডটাকে ইনসার্ট করাবো, সে কিন্তু কোনোভাবে বাধা দেবে না, কারণ সে ধরেই নেবে যে প্লাজমিড তো এটা তো আমারই অংশ। কিন্তু এর ভেতরে ক্লোনিং সাইডে যে অলরেডি এক অন্য ধরনের ডিএনএ কে ইনসার্ট করানো আছে, সেই ইনফরমেশনটা তারা রিচ করতে পারে না, বা সেই সেই ততটুকু বুদ্ধি তারা ধারণ করে না। তো সেই কারণেই সুবিধা যেটা হয় যে এই তখন ব্যাকটেরিয়াটা যখন তুমি সেল ডিভিশন করে তার সংখ্যা বাড়াতে থাকে, তখন কিন্তু তার ভেতরে প্লাজমিডের সংখ্যাগুলো বাড়তে থাকে। এই প্লাজমিডের সংখ্যা যখন বাড়ে, এই প্লাজমিডের ভেতরে আমাদের যে জিনগুলো ইম্পার্টেড রয়েছে সেগুলোর সংখ্যাটাও কিন্তু বাড়তে থাকে। তারা একদম হুবহু সেই প্লাজমিডটাকে বারবার ডিভিশন করে তাদের সংখ্যা বাড়ায়, এবং তার ফলে এই প্লাজমিডের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত যে জিনটাকে ইনসার্ট করা হয়েছে সেটারও কিন্তু সংখ্যা বাড়তে থাকে। এই ঘটনাটা আমরা কোথায় ঘটাবো? ব্যাকটেরিয়ার মধ্যে যে ইনসার্ট করাবো, এই ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করানোর জন্য বেশ অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমি জাস্ট এমনি একটু এক্সাম্পল দিই, এগুলো আমরা পড়বো, এগুলোর ডিটেলস পড়বো যে কিভাবে আসলে ব্যাকটেরিয়াতে ট্রান্সফর্ম করা হয় কোনো ডিএনএ কে। সেটার পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে মাইক্রো ইনজেকশন, তারপরে রয়েছে পার্টিকেল গান বম্বার্ডমেন্ট, অথবা তোমার আরো যেটাকে বলে ইলেকট্রোপোরেশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রোপোরেশন ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রোপোরেশনটা কি? যে ইলেকট্রিক শক দিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে একটা পোর সৃষ্টি করা হয়, এবং এই সলিউশনের বাহিরে থেকে তখন কি করে, আমাদের যে জিনটাকে আমরা রেখেছিলাম বাইরে, রিকম্বিনেন্ট ডিএনএটা, ওই পোর দিয়ে তখন সেই ডিএনএটা তার ভেতরে প্রবেশ করে। তাহলে ইলেকট্রোপোরেশন মানে হচ্ছে ইলেকট্রিক শক দিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে একটা পোর সৃষ্টি করা হয়, এবং সেই পোরের মধ্য দিয়ে রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএটাকে ইনসার্ট করানো হয়। আর যেটা মাইক্রো ইনজেকশন বলেছি, সেখানে আসলে একটা মাইক্রো পিপেট ইউজ করে, মাইক্রো ইনজেক্টর ইউজ করে তার ভেতরে আসলে ইনজেক্ট করে দেওয়া হয়। ধরো আমাদের শরীরে যেমন আমরা ভ্যাকসিন ইনজেক্ট করি বা বিভিন্ন রকমের স্যালাইন ইনজেক্ট করি, ওরকম ভাবে ব্যাকটেরিয়ার ভেতরে কোনো একটা ইনজেক্ট করে দেওয়া হবে, যেটা খালি চোখে দেখতে পাবো না, কারণ একটা মাইক্রো ইনজেক্টর। অথবা আমরা বলেছি গান, পার্টিকেল গান বম্বার্ডমেন্ট, এটাকে আসলে জিন গান পদ্ধতিও বলা হয়ে থাকে, যেখানে আসলে টাংস্টেন বা গোল্ড পার্টিকেল ব্যবহার করে একটা ডিএনএ কে সরাসরি সেলের ভেতরে জাস্ট শর্ট করে দেওয়া হয়। ধরো আমাদের কি করি, রাইফেল বা যে কোনো পিস্তল নিয়ে যখন আমরা একটা শর্ট করি, তখন কিন্তু সেই আহ গুলি কিন্তু মানুষের শরীরের ভেতরে ভেদ করে চলে যায়, তাই না? ওরকম ভাবে ব্যাকটেরিয়ার ভেতরেও ভেতরে প্রবেশ করানোর জন্য বেশ কিছু গান রয়েছে, যেগুলো আসলে মাইক্রো গান, আমরা খালি চোখে দেখি না। এটা একটা বিশাল বড় মেশিন যার মধ্যে সবকিছু সেট করা থাকে। এটা আসলে অনেক টাকা দাম, অনেক অনেক কোটি টাকা দাম। তো এটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। যেমন আমাদের বাংলাদেশে মনে হয় সর্বসাকুল্যে একটাই রয়েছে এই ধরনের যন্ত্র, মাইক্রো ইনজেক্টর। অনেকগুলো অনেক কোটি কোটি টাকা দাম, এগুলো অ্যাফোর্ড করার মতো কোনো অ্যাবিলিটি আমাদের নেই। তো যাই হোক, এই মাইক্রো ইনজেক্টর বা ইলেকট্রোপোরেশন বা জিন গান পদ্ধতি যেটাই হোক না কেন, সেই পদ্ধতিতে আসলে মেইনলি ব্যাকটেরিয়ার মধ্যে সেই রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএটাকে ইনসার্ট করানো হয়। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে ইনসার্ট করানো হলো। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএটা ইনসার্টেড হওয়ার পরে ব্যাকটেরিয়াটাকে আমরা এখন কোথায় রাখবো? এটাকে আমরা এখন কালচার করব। আমরা আমাদের ল্যাবরেটরিতে এটাকে কালচার করব। আমরা তো বিভিন্ন রকমের কালচার শুনেছি বা জেনেছি, যে সেটা সলিড মিডিয়া হতে পারে, সেমি সলিড হতে পারে, অথবা লিকুইড মিডিয়া হতে পারে। আহ এই মিডিয়া আসলে বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়, বিভিন্ন রকমের কেমিক্যালস দিয়ে। এখানে মিডিয়া প্রিপারেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে যে কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাসকে গ্রো করানোর জন্য বিভিন্ন মিডিয়া ইউজ করা হয়। সেই মিডিয়াতে তাদেরকে কালচার করা হয়। কালচার মানেই হচ্ছে, আমরা যেমন বলি না যে মাছের চাষ করি বা ধানের চাষ করি, সেগুলো কিন্তু সবই কালচার। তো একইভাবে যখন তুমি কারো সংখ্যা বাড়াবে বা উৎপাদন বাড়াবে, তখন সেটাকে কালচার বলা হয়। এটা ব্যাকটেরিয়াল সেল কালচার করা হবে। তার মানে একটা ব্যাকটেরিয়াল সেলকে নিউট্রিশন দেওয়া হবে। ওই মিডিয়াটার কাজই হচ্ছে ব্যাকটেরিয়াটাকে নিউট্রিশন প্রোভাইড করা, মানে যেখান থেকে খেয়ে পড়ে ব্যাকটেরিয়াটা গায়ে গদরে বাড়বে, এবং গায়ে গতরে বাড়ার পরে তার সাথে সংখ্যা বাড়াবে, এবং তার সংখ্যা বাড়লে ভেতরে প্লাজমিডের সংখ্যা বাড়বে,
প্লাজমিডের সংখ্যা বাড়লে ভেতরে আমাদের যে কাঙ্ক্ষিত জিনটা রয়েছে তারও সংখ্যা বাড়বে। তাহলে এখন এই ব্যাকটেরিয়াটাকে আমরা কালচার করলাম, হয়তো আমরা সেটাকে ইনকিউবেটরে রেখে দিলাম কয়েকদিন। রেখে দিলেই কিন্তু দেখতে পারবো যে একটা প্লেটে সাদা সাদা অনেকগুলো স্পট দিয়ে ভরে গেছে, এবং তখন আমরা জানতে পারবো যে একটা ব্যাকটেরিয়া থেকে অনেকগুলো ব্যাকটেরিয়া অলরেডি কালচার হয়ে গেছে। কালচার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ধরো একটা ব্যাকটেরিয়া থেকে আমরা 300 ব্যাকটেরিয়া পেলাম। এই 300 ব্যাকটেরিয়ার মধ্যেই আসলেই যে আমাদের কাঙ্ক্ষিত জিনটা রয়েছে বা প্লাজমিডটা, সব প্লাজমিড যে ধরে এই প্লাজমিড ডিএনএ গুলোর, সরি ব্যাকটেরিয়া গুলোর মধ্যে তো প্লাজমিড রয়েছে। এখন সবগুলো প্লাজমিডেই যে আসলে জিন থাকবে এটার কিন্তু গ্যারান্টি নাই। কেন নাই? কারণ জেনেটিক্স একটা জটিল জিনিস। আমরা নিজেরাই বলেছি যে যখন আমরা একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি মানে জন্মগ্রহণ করে, তখনও কিন্তু সে আসলে সেই ব্যক্তিরও সব বৈশিষ্ট্য সে পায় না। তো জেনেটিক্যাল অনেক ডিফেক্ট থাকে, বা অনেক সময় ক্রোমোজোমের ক্রসিং ওভার হতে পারে, ওভারল্যাপিং হতে পারে, ইনসার্শন ডিলিশন হতে পারে। এসব কিছু মিলিয়ে কিন্তু আমাদের প্লাজমিডের সবগুলো প্লাজমিডেরই ইনফরমেশন সেম নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম থাকবে। তো এইটাই এখন হতে পারে যে ধরো 300 যে ব্যাকটেরিয়া রয়েছে তাদের মধ্যে যে 300 প্লাজমিড রয়েছে, এই 300 প্লাজমিডের মধ্যে হয়তো বা 50টা প্লাজমিডে কোনো এই জিনের ইনফরমেশনটা ঠিক মতো রিচ করতে পারেনি। এখন কোন 50টা আসলে সেটা রিচ করতে পারেনি বা কোন 250টাতে আসলে হয়েছে, এটা আমরা জানবো কি করে? এইটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্লাজমিড গুলোকে আমরা এখন অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিট করব। এক একটা কালচার করা যে ব্যাকটেরিয়াকে এখন আলাদা করে আইসোলেট করে নেব, এবং প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে আমরা অ্যান্টিবায়োটিক্স অ্যাপ্লাই করব। সাধারণত প্লাজমিডে অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন এই দুটো সাইট রয়েছে, অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট সাইট থাকে, এটা ম্যাডাম অলরেডি এটা কি জানা। ব্যাকটেরিয়ার উপর ডাইরেক্ট দিব নাকি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা আলাদা করে তার উপর না, অ্যান্টিবায়োটিকটা দিব? ব্যাকটেরিয়ার উপরেই দেব, ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার উপরেই উপরেই দিব। দেব। হ্যাঁ, জি ম্যাডাম। ব্যাকটেরিয়ার উপরেই দেব। তার কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া উপরে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে সাধারণত সব ব্যাকটেরিয়াতেই কিন্তু প্লাজমিড নাও আসতে পারে, মানে ইকোলাই প্লাজমিড থাকলেও সব সব ইকোলাই কিন্তু প্লাজমিড ক্যারি করে না। কারণ ওই যে বলেছি জন্মগত ত্রুটির কারণে হতে পারে, নানা ধরনের সমস্যার কারণে কিন্তু তার মধ্যে ওই প্লাজমিডের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নাও আসতে পারে। এই কারণে এটার উপরে যখন আমরা অ্যান্টিবায়োটিক্স গুলো অ্যাপ্লাই করব, আমাদের তো জানাই আছে কোন অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স দ্বারা সেই অ্যান্টিবায়োটিক্স গুলোকে অ্যাপ্লাই করা হবে। অ্যাপ্লাই করার বড় কারণ হচ্ছে, আচ্ছা এখানে একটু বলে নেই, প্লাজমিডটা যখন তৈরি করা হয়েছে তখন সেটার ভেতর থেকে দুইটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট থাকে, যে কোনো একটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, একটাকে রাখা হয়। তার কারণ হচ্ছে একটার মধ্যে যদি অনেকগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট থাকে তাহলে তার আসলে সঠিক ফলাফল পাওয়া টাফ। সে আসলে কোন মেডিসিনের প্রভাবে বেঁচে থাকছে বা মরছে ওটা বুঝতে পারা যায় না। এ কারণে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট রেখে বাকিগুলোকে ডিসকার্ড করা হয়। তো এখানে হয়তো বা অ্যাম্পিসিলিন অথবা টেট্রাসাইক্লিন যে কোনো একটা সাইট রাখা হবে, বাকিটা বাদ দেওয়া হবে। এবং যে ঘটনা ঘটবে যে এখন এই ব্যাকটেরিয়া যখন তার সেল ডিভিশন করে সংখ্যা বাড়াবে, তখন কিন্তু তাদের মধ্যে প্লাজমিডের সংখ্যাও বাড়বে। এবং প্লাজমিড গুলো বাড়ার পরে আমরা এখন তো বুঝতে পারছি না যে কাদের মধ্যে আসলে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটা সহ প্লাজমিডটা রয়েছে। যাদের মধ্যে থাকবে, ধরো আমরা ধরে নিলাম যে প্লাজমিডটাতে শুধুমাত্র অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন রয়েছে, মানে থাকার কথা আমাদের যে কাঙ্ক্ষিত জিনটা যে প্লাজমিড গুলোতে থাকবে তারা শুধুমাত্র অ্যাম্পিসিলিনের ক্ষেত্রেই রেসপন্স করবে। রেসপন্স বলতে যে তারা অ্যাম্পিসিলিনের প্রভাবে মারা যাবে না। এখন এই যে আমাদের কাছে ধরো 300 ব্যাকটেরিয়ার কপি রয়েছে, এগুলোর উপরে আমরা এখন এই অ্যাম্পিসিলিনটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে যদি ধরো আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাজমিড গুলো সেই ডিএনএ সহ থেকে থাকে, আই মিন প্লাজমিড গুলো যদি তোমার ব্যাকটেরিয়ার মধ্যে ইনট্যাক্ট কন্ডিশনে থেকে থাকে, যে তারা অন্য কোনো ভাবে মডিফাইড হয়নি বা তারা অন্য কারোর সাথে কোনো রকমের যুক্ত হয়ে নতুন কিছু তৈরি করেনি, সেক্ষেত্রে সেই ব্যাকটেরিয়া গুলো অ্যাম্পিসিলিনের প্রভাবে মারা যাবে না। যদি তার মধ্যে প্লাজমিড গুলো ইনসার্টেড থাকে, রিকম্বিনেন্ট প্লাজমিড গুলো ইনসার্টেড কন্ডিশনে থাকে, তাহলে তাদের উপরে যে অ্যাম্পিসিলিনটা অ্যাপ্লাই করা হবে, অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিকটা, সেই অ্যান্টিবায়োটিক্স এর প্রভাবে সেই সেলগুলো মারা যাবে না। কিন্তু যাদের মধ্যে সেই রিকম্বিনেন্ট প্লাজমিড গুলো ইনসার্টেড হয়নি, তারা কিন্তু মারা যাবে। তারা কিন্তু মারা যাবে কারণ তাদের মধ্যে ওই রেজিস্ট্যান্ট সাইটটা নেই। নেই বলে তারা কিন্তু তার এগেনস্টে কোনো প্রোটেকশন দিতে পারছে না বা নিতে পারছে না। এ কারণে তারা কিন্তু আসলে কি হচ্ছে, মারা যাচ্ছে।
তো এইভাবেই কিন্তু তুমি তখন আইডেন্টিফাই করতে পারবে যে কোন ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আসলে আমাদের প্লাজমিড গুলো ইনসার্টেড হয়েছে আর কোন ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্টেড হয়নি। যেগুলো মারা গেল সেগুলো তোমরা ডিসকার্ড করে দিলাম, যেগুলো ভালো থাকলো সেগুলোর মধ্যে যে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটা রয়েছে সেটা আমরা তখন বুঝে গেলাম। এরপরে আমরা যেটা করব, ব্যাকটেরিয়া থেকে তো আমাদের প্লাজমিড আইসোলেট করতে হবে। প্লাজমিড আইসোলেশনের জন্য আমরা কি করব, ব্যাকটেরিয়াকে সেন্ট্রিফিউগেশনে দেব। সেন্ট্রিফিউজ যদি আমরা করি, আমরা কিন্তু জানি যে ব্যাকটেরিয়ার সেলগুলো লাইসিসড হয়ে যাবে। প্রথমে তো আগে লাইসিস করে নিতে হবে, একটা লাইসিস বাফার থাকে, সেই লাইসিস বাফার দিয়ে তার সেল ওয়ালটাকে আমরা আগে ডিস্ট্রয় করে নেব। তারপরে একটা ব্যাকটেরিয়ার ভেতরে তো প্রোটিন, আরএনএ, ডিএনএ সব থাকবে, তখন সেগুলোকে আমরা কি করব, একটা টেস্ট টিউবের মধ্যে নেব বা অ্যাপেন ড্রপে নেব, নিয়ে সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে যেটা হবে যে আমরা তো জানি যে একদম নিচে যে পিলেটটা জমে সেটাতে আসলে সেডিমেন্ট বলতে পারি আমরা ওটাকে, যে সব থেকে ভারী যে লেয়ারটা সেটা নিচে জমে, মাঝখানে তার থেকে একটু হালকা, আর একদম ওপরে যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট যে লেয়ারটা, সেটাকে আমরা সুপার ন্যাটেন্ট বলি। এই সুপার ন্যাটেন্টটাই আসলে সব থেকে হালকা যেটা সেটা। আমাদের যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ রয়েছে তাদের মধ্যে কিন্তু সব থেকে লাইট হচ্ছে কিন্তু ডিএনএ, আর প্লাজমিড ডিএনএ তো অবশ্যই নর্মাল ডিএনএ থেকেও হালকা। তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রিফিউগেশনের পরে উপরে সুপারন্যাটেন্ট হিসেবে যে লেয়ারটা জমবে সেটাই কিন্তু আসলে প্লাজমিডের লেয়ার। তখন আমরা কি করব, সেন্ট্রিফিউগেশনের মধ্য দিয়ে সেই লেয়ারটাকে ওপর থেকে আইসোলেট করে নেব। আইসোলেট করে নেওয়ার পরে এটাকে আবারও ফাইনালি সেন্ট্রিফিউগেশন করা হবে, যে কোনোভাবেই যেন এটার মধ্যে অন্য কোনো সেল ডেব্রিস বা প্রোটিন পার্ট বা আরএনএ পার্ট যেন না থাকে। তখন এটাকে ফাইনালি সেন্ট্রিফিউজ করার পরে যে সুপারন্যাটেনটা জমবে সেটাকে তখন সেখান থেকে আইসোলেট করে নেওয়া হবে। এখন আমাদের কাছে যে সলিউশনটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটা সেই প্লাজমিডের মধ্যে ইনসার্টেড অবস্থায় রয়েছে। এখন এই প্লাজমিডটা তো আমাদের কাছে থাকলো, কিন্তু আমাদের তো প্লাজমিড প্রয়োজন নেই। আমাদের শুধু প্রয়োজন সেই প্লাজমিড থেকে আমাদের ডিএনএ টাকে যে আইসোলেট করার কথা বা যে ডিএনএ ক্লোন গুলো পাওয়ার কথা সেটাকে আইসোলেট করা। এখন এটার জন্য আমরা যেটা করব, এই প্লাজমিড যে ইনট্যাক্ট অবস্থায় রয়েছে তার মধ্যে আমরা এখনো আবার সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা দেব, যেটা মনে আছে যে শুরুতে আমাদের প্লাজমিডটাকে কেটেছিল এবং আমাদের ক্রোমোসোমাল ডিএনএটাকে কেটেছিল যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা, ওই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা এনজাইমটা এর মধ্যে দেয়া হবে। কেন দেয়া হবে? কারণ ও তো ওই সিকোয়েন্সকে চেনে, এবং ওই সিকোয়েন্স যদি ওর মধ্যে থেকে থাকে সে অবশ্যই কি করবে, সেই প্লাজমিডটাকে ডিএনএ থেকে আলাদা করে দেবে। সেই ঠিক ক্লোনিং যে সাইটটা ওই পার্টটাতে সে কাটবে। কেটে দিলে কি হবে, প্লাজমিড থেকে আমাদের কাঙ্ক্ষিত জিনটা আইসোলেটেড হয়ে যাবে। কাঙ্ক্ষিত জিনটা এভাবে আইসোলেটেড হয়ে যাওয়ার পরে ফাইনালি আবারও সেন্ট্রিফিউগেশন করা হয়। এই সেন্ট্রিফিউগেশনের পরে উপরের যে লেয়ারটা সেটা তো প্লাজমিড পার্ট, সেটাকে বাদ দেওয়া হবে, আর নিচের যে ডিএনএ পার্টটা থাকবে সেটাকে নেওয়া হবে। কারণ আমরা বলেছি যে ডিএনএ থেকে প্লাজমিডের ওয়েটটা কম হয়, তো প্লাজমিড ডিএনএ উপর থেকে আইসোলেটেড হয়ে যাবে, নিচের যে জিনটা থাকবে তখন সেটাকে আমরা কালেক্ট করব। তাহলে এইভাবে একটা কিন্তু ব্যাকটেরিয়াকে কালচার করে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়া পেলাম, এবং সেই ব্যাকটেরিয়া গুলোর মধ্য থেকে তারপরে কোনগুলোতে আমাদের রিকম্বিনেন্ট প্লাজমিড রয়েছে সেটা আগে আইডেন্টিফাই করে নিলাম। এটাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলে থাকি। স্ক্রিন, হ্যাঁ, স্ক্রিনিং টেস্ট বলা হয়ে থাকে। সাধারণত তোমরা এয়ারপোর্টে বা কোনো বড় কোনো শপিং মলে গেলে তোমাদের একটা ডিটেকশন করা হয় না, তোমরা একটা রোয়ের ভেতর দিয়ে ধরো কোন একটা মেশিনের ভেতর দিয়ে যাচ্ছ আর বিপ বিপ আওয়াজ হচ্ছে, তোমাকে স্ক্রিন করা হচ্ছে যে তোমার সাথে কোনো অবৈধ কিছু আছে কিনা সেটা দেখা হচ্ছে। তো একইভাবে কিন্তু ওই স্ক্রিনিং টেস্টের মধ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটা আছে কি নেই। তারপরে আমরা ফাইনালি আবার সেন্ট্রিফিউগেশনের পদ্ধতির মধ্য দিয়ে আমরা কিন্তু প্লাজমিড ডিএনএটাকে আইসোলেট করলাম। প্লাজমিড ডিএনএর ভেতর থেকে আবারও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ গুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিলাম। এবং এভাবে আমরা একটা ডিএনএ থেকে কতগুলো 100, 200, 300 ডিএনএ কিন্তু পেতে পারি। প্রসেসটা শুনতে যত সহজ লাগছে কাজটা কিন্তু তত সহজ নয়, এবং এটা কিন্তু অনেক লেন্দি প্রসেস। তুমি যে আমার কথা শুনে কিন্তু তোমাদের বুঝতে পারার কথা যে একসাথে কত ধরনের কাজ করতে হয়, তাই না? মানে কাজ একটা শেষ করে ফলাফল আসবে তা নয়, ওটার পেছনে আরেকটা কাজ করতে হয়, আবার ফলাফল পেতে হলে আরেকটা কাজ করতে হয়। তো এইরকম করে লাস্ট পর্যন্ত কিন্তু আসলে এই কাজটা করতে হয়। তো যাই হোক, এবার এটা যদি একবার কেউ করে ফেলতে পারে তাহলে তার কাছে কিন্তু অনেক রিসোর্স থেকে গেল, একটা জিনের
300টা কপি তার কাছে যদি থাকে বা 1000 কপি যদি তার কাছে থাকে, সে কিন্তু রিসার্চ করতে পারবে খুব সহজে। কিংবা ধরো আমার দেশে কোনো একটা আইসোলেট করা হলো সেই জিনটাকে, এই জিনটাকে আমি এখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারবো। আমি এই জিনটাকে আমার বাহিরের দেশের কোনো বড় ল্যাবরেটরিতে দিতে পারবো, রিসার্চ ইনস্টিটিউট গুলোতে দিতে পারবো, যে যেন তারাও রিসার্চ করে এটার একটা ভালো ফলাফল নিতে পারে। তাহলে এই ক্লোনিং পদ্ধতির মধ্য দিয়েই কিন্তু তারা সেটা করে থাকেন, একটা জিনের অনেকগুলো কপি তৈরি করেন এবং সেই কপিগুলোকে বিভিন্ন রিসার্চ ল্যাবরেটরিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজে, একটা একটা জিন নিয়ে যে শুধু একটা রিসার্চই হয় তা না, তার বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সেই কারণে কিন্তু তাকে নিয়ে বিভিন্ন ভাবেই তখন রিসার্চ ম্যাডাম করার একটা কোশ্চেন ছিল। অ্যাবিলিটি তৈরি হয়। হ্যাঁ বলো। ম্যাডাম আমরা প্লান্টের যে প্লান্টের হ্যাঁ, জিনগুলো তো আর মানে ইকলের সাথে কি মানে মানে প্লাজমিডে দিয়ে কি মানে কপি করতে পারি না, প্লান্টের সাথে কপি করতে হবে? না না, কপি করতে পারবো। শোনো, প্লাজমিডের ভেতরে শুধু প্ল্যান্ট না, এনিম্যাল বা মানে হিউম্যান সেলও এনিমেল কিন্তু প্লান্ট ক্লোন করা সবই করা যাবে। যাবে? হ্যাঁ, সবই করা যাবে, কিন্তু এনিম্যাল সেল কালচারের একটা সিস্টেম আলাদা আছে, মানে ওটা তোমার কালচার করতে হবে ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, ওটা অন্যভাবে কালচার করতে হয়। তো ওটা তখন আর ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে শুধু কালচার হয় না, এনিম্যাল সেল কালচারের একটা ডিফারেন্ট সিস্টেম আছে, ওই সিস্টেমটা তখন ফলো করা তো হয়। মানে এতক্ষণ তাহলে আমরা যেটা মানে পড়লাম এটা কি মানে হুম। প্লান্ট সেলেরটা পড়লাম ম্যাডাম, নাকি না, ব্যাকটেরিয়ার কোনো আমরা কিছু? যেটা বলেছি ব্যাকটেরিয়াতে না, এটা ব্যাকটেরিয়া না, নর্মালি এটা হচ্ছে প্ল্যান্টের হতে পারে বা যে কোনো তোমার স্পেশালি প্ল্যান্ট, আমি বলি স্পেশালি প্ল্যান্ট। বাট কিছু কিছু ক্ষেত্রে এনিমালস এর কোনো জিনকেও কিন্তু বা হিউম্যানস এর কোনো জিনকেও যদি আমরা চাই, সেটাও কিন্তু আমরা প্লাজমিডের মধ্য দিয়ে ক্লোন করিয়ে নিতে পারি, কারণ ক্লোন করাতে তো আমাদের তেমন কোনো টাফ কিছু করতে হচ্ছে না। জাস্ট ওর সাথে সিকোয়েন্সটা ম্যাচ করে কিনা সেটা দেখে তার সাথে ইনসার্ট করাতে হচ্ছে। বুঝতে পেরেছো কি? জিনের যে একটা জি সিকোয়েন্স ম্যাডাম, আছে, বুঝতে পারছি। সেই সিকোয়েন্সটাকে যদি তোমার রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়াস আইডেন্টিফাই করতে পারে, সেই জিনটাকেই তখন এর ভেতরে ইনসার্ট করানো পসিবল হবে। বুঝতে পেরেছো? জি ম্যাডাম, এখানে রেস্ট্রিকশন এনজাইমের মডিফিকেশনটা মানে মানে হ্যাঁ, মডিফিকেশনটা জরুরি, মানে কিভাবে আমি অনেক রেস্ট্রিকশন জরুরি। বানাচ্ছি আর ইউ কি। আর রাইট, ইউ আর রাইট। তো রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়াসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এবং আমাদের কিন্তু এই রিসার্চ অনগোয়িং। এখনো অনেক ধরনের রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়াস তৈরি হয়েছে, আরো হচ্ছে এবং হতে থাকবে, কারণ এখনো তো আমাদের হিউম্যান বডির পুরোটাই তো ডিসকভার করতে পারেনি সবাই। শুধু হিউম্যান বডি না, আরো অনেক ধরনের প্রজাতির জীব আছে যাদের সবকিছুই এখনো ডিসকভার করা পসিবল হয়নি। তার মানে রিসার্চ গুলো চলতেই থাকবে, আরো নতুন নতুন ভেক্টর আসবে, নতুন নতুন জিন আসবে, নতুন নতুন রোগ আসবে এবং নতুন নতুন জিনের মডিফিকেশন হবে, নতুন নতুন ট্রিটমেন্ট তৈরি হবে, আরো কত কিছু আছে সামনে। ঠিক আছে? তো সেই হিসেবে জাস্ট জি মডিফিকেশন ম্যাডাম। করা হয়, কারণ রেজিস্ট্রেশন এনজাইমের মডিফিকেশন না করলে তারা তো ধরো নতুন কোনো জিন আইডেন্টিফাই হলে তখন তো তাদেরকে সে রিকগনাইজ করতে পারবে না, পারবে? পারবে না। না ম্যাডাম, পারবে না। এই জন্যই যাকে ম্যাডাম বারবার প্লান্টের মানে ক্লোনিং গুলা কি মানে প্লান্টের সাথেও করা যায়? প্লান্ট সিলেক্ট মানে এই হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক বাদে? হ্যাঁ, কেন যাবে না? হ্যাঁ যাবে। প্ল্যান্টের তোমার কথা বুঝিনি আসলে, আর ক্লিয়ার করে বলবে ম্যাডাম যে আমি মানে। বুঝাচ্ছিলাম কি যে প্লান্ট হ্যাঁ, সেলের ক্লোনিং গুলা কি কোনো প্লান্ট সেলের ভিতরে দিয়ে করা যায় নাকি প্লাস্টিডে দিয়ে করতে হয়? প্লাস্টিড না, এটা প্লাজমিড রে, প্লাজমিডের প্লাজমিড মধ্যে প্লাজমিড করতে হয়। না, প্লাজমিডের মধ্যে ক্লোনিং পদ্ধতিটা তোমার এই পদ্ধতিতে যেতে হবে যে মেইনলি যারা ভেক্টর হিসেবে যাদেরকে ব্যবহার করা যাবে, কারণ প্ল্যান্টের মধ্যে এমন কিছু নেই যেটা সেলফ রেপ্লিকেটিং করে তার অ্যাবিলিটি বাড়াইতে পারে বা বাহিরে, মানে প্ল্যান্ট সেলের বাহিরেও সে কাজ করতে পারে, এরকম হয় না। সে কারণে এটাকে তোমার ব্যাকটেরিয়ার মধ্য দিয়েই জাস্ট প্ল্যান্ট সেল গুলোকে ক্লোন করানো হয়, প্লাজমিড ইউজ করেই জি করা হয়। শুধু জি ম্যাডাম, প্লাজমিড এখন না, ম্যাডাম আরো ক্লিয়ার অনেক হয়েছে আর ধরনের কি ভেক্টর আছে, বিষয়টা। আরো অনেক ধরনের ভেক্টর ব্যবহার করেও করা যায়, বাট সেটা প্ল্যান্ট থেকে প্ল্যান্টের হবে না। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আজকে শুধু ডিএনএ ক্লোনিংটা একটু বুঝালাম, কারণ যেহেতু ফার্স্ট ক্লাস ছিল তোমাদের এটা জানাটা বেশি জরুরি, কারণ ম্যাক্সিমাম পড়া এটার উপরে বেস করেই হবে। তো সেই ক্ষেত্রে এটা তোমাদের এখন জানাটা অনেক জরুরি ছিল। তো মোটামুটি সবাইকে একটু ডিএনএ ক্লোনিং এর ব্যাপারে একটু ক্লিয়ার হয়েছো? যদিও জানি ফার্স্ট ক্লাস আমি কোনো স্লাইডও শেয়ার করতে পারিনি, তোমরা মাথার মধ্যে অত ভাবে নিতে পারোনি হয়তো, তবু কি কিছুটা আইডিয়া হলো? ম্যাডাম জি মোটামুটি ম্যাম। হয়েছে, আমরা জি একটা ম্যাম। গল্পের মতো মোটামুটি করে ম্যাডাম আমরা জি ম্যাম, বোঝার আপনি চেষ্টা করছি গল্পের আর মতো সাজিয়ে একদম ভালোভাবে করছেন, প্রেজেন্ট করছেন, বুঝতে পারছি প্রপারলি। ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমি আসলে তোমাদের গল্পের মাধ্যমেই সবকিছু বোঝাবো, কারণ তা না হলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। কোনো এটা কিছু ম্যাম যদি ঠিক বলছেন বাস্তবতার ম্যাম। সাথে রিলেট করে না বলি, তোমাদের তো বুঝতে কষ্ট ম্যাম হবেই। অন্তত বলতে পারি যে বোর হই নাই, গল্পের মতো করে নিতে পারছি, কিছুটা হলো জি ম্যাম, বুঝছি। অবশ্যই ম্যাম। আচ্ছা যাক, তোমাদের কেন যে আমি যে বোর করি নাই এটাই অনেক কিছু, এবং তোমাদের বোর্ড হও নাই এটা শুনে খুব ভালো লাগলো।
তো যাই হোক, স্লাইডটা শেয়ার করতে পারলে তোমরা আরেকটু এনজয় করতে পারতে। আমি জানি না কিভাবে এটা হলো, আমার ড্রাইভ থেকে অনেকগুলো ফাইল নাই হয়ে গেছে। এটা কিভাবে ডিলিট হয়ে গেল বুঝতে পারছি না, কারণ আমার ইমেইলে অনেক স্টুডেন্টকে যে আমি ড্রাইভের লিঙ্ক গুলো পাঠিয়েছিলাম সেগুলো চেক করে দেখছে, আমাকে বলছে যে আপনার ফাইলটাই নাই, এক্সিস্ট করছে না। বুঝলাম না। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, ফাইলগুলো ব্যাক পাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বা যেভাবে হোক। আমি ফ্রাইডের আগে আমি তোমাদের ফার্স্ট লেকচারটা অবশ্যই শেয়ার দিয়ে দেবো, ওকে? তারপর নেক্সট ফ্রাইডে তো আমরা নেক্সট আবার ক্লাস করবো, ওকে? ওকে, থ্যাংক ঠিক ইউ সো আছে, মাচ। সবাই ইনশাআল্লাহ ভালো ম্যাম। থাকো। থ্যাঙ্কস ফর ইওর টাইম, তোমরা অনেক কষ্ট আসসালামু করে আলাইকুম অনেক ম্যাডাম। সময় ধরেছিলে। ওয়ালাইকুম ওকে, হ্যাঁ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।